আবারও আমরা চলে আসলাম লাইভে প্রতিদিনের মতো করোনা কাস্টে। আমাদের আজকে ফিফথ এপিসোড বা পঞ্চম পর্ব। গত 4টি পর্বে আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম পর্বটি ছিল যেখানে আমরা অ্যান্টিবডি দিয়ে হচ্ছে এই ভাইরাসের এগেনস্টে কিভাবে ইমিউনিটি তৈরি করা যায় অ্যান্টিবডি ট্রান্সফার করে, সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরের পর্বটা ছিল যে এই ভাইরাসটা কেন বিপজ্জনক, হোয়াই কোভিড-19 ইজ সো ডেঞ্জারাস। থার্ড পর্বে আমরা থেরাপিউটিক অপশনগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি, এবং ফোর্থ পর্বে এই ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন বা টিকা সেটার গবেষণা কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আলোচনা করেছি। তো এই পর্বগুলোতে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে আপনাদের অংশগ্রহণ ছিল দারুণ। মানে প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এসে কমেন্ট করছিলেন, বিভিন্ন প্রশ্ন করছিলেন, এবং আমরা আমাদের মেসেজ বক্সেও দেখেছি যে আপনারা অনেক অনেক কমেন্ট এবং প্রশ্ন পাঠিয়েছেন। তো যেহেতু প্রত্যেক পর্বে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বিষয় থাকে এবং আমরা ওই বিষয়টার আলোচনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চেয়েছি, সেক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারিনি মানে ওই এপিসোডের সময়। তো যে কারণে আজকে আমরা আজকের এপিসোডটা ঠিক করেছি যেখানে আমরা শুধু প্রশ্নের উত্তর দিব। তার মানে এতদিনে আমরা আপনারা যে প্রশ্নগুলো করেছেন ওই ফেসবুকের বিভিন্ন পোস্টে, সেখানে গিয়ে গিয়ে আমরা প্রশ্নগুলো দেখবো এবং সেগুলোর উত্তর দেব। সাথে সাথে আজকের এপিসোডের এই ভিডিওর নিচেও আপনারা যে কমেন্টগুলো করবেন সেগুলোর উত্তর আমরা আমরা দিব। এর মধ্যে আমরা আসলে অনেকের কাছে একটা নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে আমাদের আলোচকদের পরিচয় কেন আমরা দেই না। সেটা হচ্ছে কচি ভাইয়ের কাছে সম্ভবত একজন মেসেজ পাঠিয়েছিল। তো সেই কারণে আমি একটু সবার পরিচয়টা আজকে একটু দিয়ে নিব। প্রতিটি পর্বেই যারা উপস্থিত থাকে সব সময় এই 5 জন, তাদের মধ্যে শাম্মীর মুনতাজিদ। তো শাম্মীর মুনতাজিদকে নিয়ে বলতে গেলে ও হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট। ওর বিষয় হচ্ছে ক্যান্সার রিসার্চ। ওর ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএসসি করে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিষয়ে। তারপরে সে সেখানে একই বিভাগ থেকে হচ্ছে মাস্টার্স সম্পন্ন করে। তারপরে অক্সফোর্ডে সম্ভবত আসে 1 বছরের একটা রিসার্চ প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এবং তারপরে হচ্ছে পিএইচডি প্রজেক্ট সে শুরু করে। এরপরে যাই মোহাম্মদ আনিসুল করিম বিষয়ে। তো আনিস ভাইয়ের পরিচয় দিতে গেলে আনিস ভাইয়ের সাথে আমার পরিচয় আসলে অক্সফোর্ডে উনি যখন মাস্টার্স করেন সেই সময় থেকে। তো মাস্টার্স করার আগে আনিস ভাই বাংলাদেশে এমবিবিএস করেন হচ্ছে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে। এরপরে উনি আইসিডিডিআরবি তে রিসার্চ ফেলো হিসেবে কিছুদিন ওই পদে বোধহয় কয়েক বছর ছিলেন। তারপরে অক্সফোর্ডে মাস্টার্সের বিষয় ছিল গ্লোবাল হেলথ। তারপরে পিএইচডি করেন উনি একই বিষয়ে, এবং সেটা বিগ ডেটা ইনস্টিটিউটে। পিএইচডির পরে ওনার পিএইচডি এখন শেষ পর্যায়ে আছে, মানে কয়েক মাসের মধ্যে উনি জমা দিয়ে দিবেন। কিন্তু পিএইচডি জমা দেওয়ার আগেই ওনার হচ্ছে পোস্ট ডকের জব হয়ে যায় হচ্ছে কেমব্রিজে, যেটা হচ্ছে স্যাঙ্গার ইনস্টিটিউট বলে। সেখানে উনি বায়ো ইনফরমেটিক্স ইনস্টিটিউটে এখন আছেন হচ্ছে গবেষক হিসেবে। তারপরে হাসান সাদীপ্তি হচ্ছে ওর হচ্ছে ব্যাচেলর ইউনিভার্সিটির নাম ভুলে গেছি। হ্যাঁ, ও জার্মানিতে হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স করে, এবং এটা ছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। তারপরে যেহেতু ওর হচ্ছে রকেট বিষয়ে আগ্রহ সবসময় বেশি ছিল, এবং যাত্রীবাহী বিমান এবং অন্যান্য হাইপারসনিক বিষয়ে তার আগ্রহের কারণে সে গবেষণা শুরু করে এই হাইপারসনিক্স নিয়ে। তো বর্তমানে তার যে ল্যাব, সেই ল্যাব হচ্ছে অক্সফোর্ডে থার্মো ফ্লুইড ল্যাব, যেখানে সে পিএইচডি করছে। পিএইচডি তারও শেষ পর্যায়ে, এবং তার গবেষণার বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটা যে কোনো যানবাহন মানে বিমান বা রকেট যেটা খুব দ্রুত হাইপারসনিক বেগে চলে, সেটাকে ঠান্ডা কিভাবে রাখা যায়। কারণ যখন কোনো কিছু খুব দ্রুত চলে সেটা সাধারণত খুব বেশি গরম হয়ে যায়। মোহাম্মদ আলী কোচি ভাই, উনি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন, তাই কোচি ভাই? হ্যাঁ, তারপরে কোচি ভাইয়ের হচ্ছে পুরো প্রোফাইল আমি আসলে একটার পরে একটা মনে রাখিনি। তবে বর্তমানে উনি বাংলাদেশে যে পোস্টে আছেন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে উনি আছেন। ওনার অ্যাটাচমেন্ট এখন হচ্ছে ডিজিএইচ, কারণ উনি যেহেতু বিদেশে হচ্ছে
শিক্ষা ছুটিতে এখন হচ্ছে পিএইচডি করছেন অক্সফোর্ডে। তো উনি হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টে, ক্লিনিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে হচ্ছে পিএইচডি স্টুডেন্ট। উনি কিছুদিন আগেই শুরু করেন। তো সবশেষে আমার পরিচয় আমি নিজেই দেই, আমি মঞ্জিলুর রহমান। আনিস ভাইয়ের মতো আমি একই বছরে মাস্টার্স করি। আমার মাস্টার্সের বিষয় অক্সফোর্ডে ছিল হচ্ছে এমএসসি ইন নিউরোসায়েন্স। এমএসসি ইন নিউরোসায়েন্স করার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে শামিরের মতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে বিএসসি পাশ করি। বর্তমানে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট আছি। আমিও হচ্ছে থিসিস জমা দেওয়ার একদম শেষ পর্যায়ে। আমার রিসার্চের বিষয় হচ্ছে কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, মানে কম্পিউটেশনাল বিভিন্ন অ্যানালাইসিস যে টেকনিক আছে, মেশিন লার্নিং বা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, সেগুলো ব্যবহার করে ব্রেইনের ইনফরমেশন প্রসেসিং আমি হচ্ছে স্টাডি করি। তো এই হচ্ছে আমাদের আলোচকদের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিলাম, যাতে হচ্ছে। থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। আমরা মনে হয় এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারি। আমি পোস্ট দেখে কয়েকটা প্রশ্ন অলরেডি দেখলাম, তো আমি একটা প্রশ্ন রেইজ করতে পারি, তারপর আমাদের এখান থেকে অ্যান্সার দিতে পারি। আর ভিউয়াররা যারা এখন দেখছেন, আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনাদের বন্ধুদের এবং আপনাদের যা প্রশ্নগুলো আছে সেগুলো আমাদেরকে এখনো কমেন্টে জানালে আমরা সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে উত্তর দিব। তো আমি প্রথম যে প্রশ্নটি এখানে পেয়েছি, এটা হচ্ছে আল জাইম পাপ্পু, সেই প্রশ্নটা করেছিল। প্রশ্নটা হচ্ছে জিঙ্ক কি আরএনএ পলিমারেজকে বন্ধ করতে পারে কিনা। আমাদের এখানে দুইজন ডাক্তার আছেন, আপনাদের মধ্যে কেউ কি এই প্রশ্নটা অ্যান্সার করতে আগ্রহী? জিঙ্ক কি আরএনএ পলিমারেজ বন্ধ করে কিনা? এটা একটু আসলে ভেগ কোশ্চেন মনে হয় উত্তর দেওয়ার জন্য। আমি একটু ইয়ে করার চেষ্টা করি, কারণ আরএনএ পলিমারেজ হচ্ছে একটা প্রোটিন যেটা আরএনএ তৈরি করেন, তাই না? আরএনএ কে কপি করে। হ্যাঁ, আরএনএ কে কপি করে। তো এই কোশ্চেনটার উত্তর আসলে চাইলে দেওয়াই যায়, যে জিন আসলে আরএনএ পলিমারেজ এনজাইমকে বন্ধ করে কিনা। অবশ্যই কোন জিন যদি এমন একটা প্রোডাক্ট তৈরি করে যেটা না, জিন না, জিন না, এটা হচ্ছে জিঙ্ক। মেটাল জিঙ্ক। এটা এটাতে কি জিঙ্ক ফিঙ্গার আছে? কারণ ওই একটা সম্ভবত প্রোটিন মোটিভ থাকে। ও হতে পারে এটা। এই কোশ্চেনের কনটেক্সটটা মনে হচ্ছে যে অনেকজন সাজেস্ট করছে যে এই করোনা ভাইরাস ইনফেকশনের প্রতিরোধের জন্য জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়া উচিত। সো আই থিঙ্ক this is not, মানে যতটুকু আমি জানি, this is not based on any solid evidence at all. মানে আমি এখানে একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে প্লস প্যাথোলজিতে একটা পেপার কয়েকদিন আগে পাবলিশ হয়েছিল। সেখানে একটা মানে টাইটেল ছিল এরকম যে জিঙ্ক হচ্ছে করোনা ভাইরাস এবং আরটিভিরিডির ফ্যামিলির যে আরএনএ পলিমারেজ গুলো আছে সেল কালচারে সেটাকে বন্ধ করতে পারে, সেল কালচারে মানে এটাকে ইনহিবিট করে, এরকম একটা ফাইন্ডিং ওরা বলেছে। আর এখানে প্রবলেমটা হচ্ছে মলিকুলার কি কোনো বেসিস আছে? কারণ একটা জিঙ্ক তো একটা মানে ভালো কোফ্যাক্টরও বটে, মানে আমাদের এই যে আরএনএ পলিমারেজ যেহেতু একটা এনজাইম, সেই এনজাইমকে হেল্প করার জন্য এটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এটার অবশ্যই কিছু প্রিভিয়াস আর্টিকেল আছে এটা নিয়ে। এবং হ্যাঁ, এবং ওই যে ও যে বললো সেল কালচারের ব্যাপারে, হ্যাঁ, এবং এটা নিয়ে কিছু পজিটিভ মানে এরকম ট্রায়াল করে কিছু পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ ইয়েও পাওয়া গেছে। আমি এখন এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না কোন দেশের আর্টিকেল ছিল, কিন্তু এরকম পেশেন্টদের ক্ষেত্রে। এবং সেই জন্য এটা মানে ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য এগেইনস্ট ভাইরাস, যাতে ভাইরাস এখানে রেপ্লিকেট না করতে পারে, এই জন্য সাজেশন দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এটা একটা কনক্লুসিভ কোনো ফাইন্ডিং কিন্তু না। আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বললেন এই জিঙ্কের সম্বন্ধে, সেটা হচ্ছে অনেক প্রোটিনে তো সম্ভবত সিমিলার। আমি একটু বলি সিমিলার, এখানে ভিটামিন সি এর ব্যাপারেও কিন্তু বলা হচ্ছে যে ভিটামিন সি খেলে এটা অনেকটা সেই রকম লেভেলে আছে। ভিটামিন সি খেলে যেরকম আমাদের উপকার পেতে পারি, এরকম বলা হচ্ছে জিঙ্ক খেলেও পেতে পারি। কিন্তু জিঙ্কের স্পেশালিটি কি? এটা কি হচ্ছে ওই প্রোটিনের মধ্যে ওই প্রোটিনটার উপরে তার অ্যাকশন আছে। ওই যে আরএনএ পলিমারেজ যেটা ডিএনএ থেকে যে আরএনএ তৈরি করার কপি করার জন্য যেটা লাগে, তো আরএনএ পলিমারেজ তো একটা এনজাইম, সেই এনজাইমের উপরে ইনহিবিটরি কোফ্যাক্টর হিসেবে কাজ করে জিঙ্ক, এরকম একটা প্রপোজি আছে, কিন্তু আমরা এটা কনক্লুড করতে পারছি না। এবং আরেকটা প্রশ্ন, যেটা প্রশ্নটা করেছে সাকিবুল ইসলাম লিসানের প্রশ্নটা এক্স্যাক্টলি কোচি স্যারের কাছে প্রশ্নটি হচ্ছে করোনার উপর কালো জিরার কতটুকু উপকার আছে? লিসুন, আমি ওকে লিসুন ডাকি। তো কোশ্চেনটা করেছে হ্যাঁ কালিজিরা নিয়ে। তো কালিজিরা তো বাজার থেকে এখন আউট হয়েছে কিনা আমি জানি না, বাংলাদেশের এই খবর গুজব ছড়িয়ে গেছে যে কালিজিরা, কারণ
কালিজিরা নিয়ে বাংলাদেশে এটা ইয়ে হওয়ার কারণ হচ্ছে যে কালিজিরার অনেক গুড প্রপার্টিজ আছে। সর্দি কাশি ঠান্ডায় আমরা মধু, কালিজিরা, হ্যাঁ, আদা এগুলি দিয়ে আমরা যদি গরম পানি দিয়ে খাই, এটা কিন্তু একটা সুদিং ইফেক্ট আছে এবং কিছু পজিটিভ ইফেক্ট আছে। এখন যেহেতু মানে এটা গুজবটা কিভাবে ছড়াইছে আমি বলি, যে যেহেতু এটা ঠান্ডা কাশি জ্বরের মতো, তো ভাবতেছে যে হ্যাঁ এখানেও কালিজিরার ওই ইফেক্টটা পাওয়া যাবে। হ্যাঁ, কালিজিরার সেই সুদিং ইফেক্টটা পাওয়া যেতে পারে, তবে এটা যে রোগটাকে নিরাময় করে ফেলবে এই দাবি করাটা ঠিক এখনই আমার করা ধারণা যাচ্ছে না। অ্যাড করতে চাই এখানে, হ্যাঁ হ্যাঁ রোগের উপসর্গ ভালো করা আর রোগ হ্যাঁ হ্যাঁ, ভালো করা রোগ ভালো এক করা জিনিস না। এক জিনিস না। হ্যাঁ, এক জিনিস মানে যেমন করোনা ভাইরাস অ্যাটাক করলে জ্বর হয়, আমি যদি জ্বর ভালো করি তার মানে কিন্তু করোনা ভাইরাস ভালো হয়ে গেলে ভালো ব্যাপারটা করলাম এরকম না। না। হ্যাঁ, আর তো এই ব্যাপারে আমার তো বোধহয় আনিস ভাই যেটা বলবে সেটা হচ্ছে এরকম যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে হচ্ছে আরসিটি করতে হবে, তাই না? র্যান্ডমাইজ হ্যাঁ, ক্লিনিক্যাল ট্রায়াল ট্রায়াল করতে হবে। করতে হবে, ট্রায়াল ছাড়া তো এটা থাউজেন্ডস অফ প্রুফ করা পেশেন্টস পসিবল ছাড়া না। নিয়ে। এগুলো বলা আর সম্ভব না। এখানে আরেকটু বলি এখানে এই জিনিসটা মানে গুজবটা ছড়ানো আরো একটা কারণ হচ্ছে, যেহেতু একটা ধর্মীয় ভিত্তি আছে যে কালিজিরা এটাকে একটা পবিত্র ঔষধি গুণ সম্পন্ন বলা হয় আমাদের ধর্মে, এবং বলা হয় যে মৃত্যু ব্যতীত অন্য কোনো রোগের শিফা, মানে অন্য সকল রোগের শিফা এটাতে আছে। কিন্তু এটার অর্থটা কিন্তু আলেমরাই ভালো বলতে পারবে, শিফা বলতে কি আমরা ওই রোগ মুক্তিকে বুঝাচ্ছি নাকি এখানে উপকারটাকে বুঝাচ্ছি। ঠিক আছে, না, সুতরাং এই একটা বিতর্কে ব্যাপার আমি তো যাবো না। হচ্ছে ওই হ্যাঁ আলোচনায় না যাই, বাট আমরা বুঝতে পারি যে এটার পিছনে একটা এখানে অনেকেই এরকম একটা আছে। প্রশ্ন কিন্তু বলে যে মধু নিয়েও কিন্তু একই শোনা যায়। মানে কারণ আমার ওই যে তারপর একই সিমিলার ভাইটামিন সি। মধু, হুম। কালিজিরা, আদা, ঠিক আছে, তারপর চা, ভাইটামিন সি, তাই না? হ্যাঁ ভাইটামিন এগুলি। আমব্রেলায় ফালাতে পারি। হ্যাঁ হ্যাঁ, একটা আমব্রেলায় ফেলতে পারি আমরা এটাকে। মোস্ট লাইকলি আইদার প্লাসিবো এফেক্ট হচ্ছে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি কোনো রিয়েল এফেক্ট হয়েও থাকে আমরা জানি না, বিকজ আচ্ছা উই ডোন্ট হ্যাভ এনি ক্লিনিক্যাল ট্রায়ালস ডেটা এট অল। কিন্তু আচ্ছা, শামির প্লাসেবো এফেক্টটা বলে দিও একটু, প্লাসেবো আচ্ছা, এফেক্ট বলতে। তো আমরা একটা ছোট কথা এখানে অ্যাড করতে চাই। এটা ইভেন মেডিকেলি প্রুভেন একটা ফ্যাক্ট যে রোগ ভালো হওয়ার জন্য মানুষ ওষুধ খায়। যে মানুষ যে ওষুধ খাচ্ছে এটা মনে করলেই অনেকের রোগ ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে তোমাকে যদি আমি মানে ওষুধ বলে র্যান্ডমলি কিছু চিনির গুঁড়া, ময়দার গুঁড়া খাওয়াই দিই, এতেও কিছু মানুষের রোগ ভালো হয়, কারণ আমরা মেন্টালি চিন্তা করতে থাকি যে আমাদের উপর ওষুধের এফেক্ট করছে, এবং দেখা গেছে যে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে এটার একটা এফেক্ট রয়েছে। এই কারণে যে কোনো ড্রাগ বা যে কোনো কিছুর একটা মেডিকেল বেনিফিট ব্যাখ্যা করার আগে বলতে হয় যে এই বেনিফিটটা আসলে এই ড্রাগের কারণে আসছে, এটা ওই প্লাসিবো এফেক্টের কারণে না, যেটা আমাদের মেন্টালি হয়। মেন্টালি আমরা ওষুধ খাচ্ছি এটা চিন্তা করলে অনেকের রোগ ভালো হয়, এবং ইট ইজ ভেরি ভেরি ট্রু, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এটার অপোজিটও অনেক সময় সম্ভব, যে একটা মানুষ যদি ধরো এক ধরনের ওষুধ খাচ্ছে এবং নিউজ পেপারে সে পড়ে যে এই ওষুধ খেলে তার শরীর ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায় বা তার মাথা ব্যথা বেড়ে যায়, যেটাকে বলা হয় নসিবো এফেক্ট। সো ইটস জাস্ট দি কমপ্লিট অপোজিট অফ প্লেসিবো। সো মানে মূল কথা হচ্ছে যে এই ধরনের এফেক্ট গুলো হচ্ছে অনেকটা সাইকোসোম্যাটিক রাদার দ্যান বায়োলজিক্যাল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ডিস্টিংশনটা করা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, আমাদের আরেকটা খুব সিম্পল একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছে এইচ এম শাকিল। ও বলেছে যে বাসা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার আর স্যাভলন বা ডেটলের মধ্যে কোনটা বেশি কার্যকর? এটা হচ্ছে প্রশ্ন। I think Mac can answer this. What do you think? Bleaching powder versus Savlon Dettol. Either of them are effective. But আমি একটু অ্যাড করতে চাই, bleaching powder is very much dangerous to you. ব্লিচিং পাউডার আমাদের জন্য অনেক ক্ষতিকর, যেটা স্যাভলন আর ডেটল অতখানি না। I mean, as long as you're wearing protective gears when you're bleaching, either one of them is just fine. এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে যে অনেকজন প্রশ্ন করেছিল যে ভাইরাসটা মানুষের শরীর থেকে বাইরে কতক্ষণ থাকে এই সারফেস গুলিতে, ঠিক আছে? সো অনেকগুলো এটা নিয়ে এক্স্যাক্টলি আমার মনে হয় যে একটা বা দুইটা মেজর আর্টিকেলস পাবলিশ হয়েছিল। একটা হয়েছিল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, সো অ্যাজ এ লেটার টু দি এডিটর। ওইখানে ওরা দেখাচ্ছে যে সাধারণত এই ভাইরাসটা কোন সার্ফেসে কতক্ষণ থাকবে এটা ডিপেন্ড করে ওই সার্ফেসের উপর। যেমন একটা প্লাস্টিকে অনেকক্ষণ থাকে, প্লাস্টিকে আপ টু 72 আওয়ার্স থাকে, আবার কার্ডবোর্ড বা পেপার ওগুলিতে বেশিক্ষণ থাকে না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা
মানে এই ব্যাপার মানে ক্লিনিং বা এরকম। এবং এখানে কিন্তু তাহলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, কারণ অধিকাংশ বাসার তালা, চাবি, দরজা, লিফট সব কিন্তু স্টিলের মধ্যে ভাইরাসটা অনেকদিন থাকে। আমরা যারা বাসায় এই জিনিসগুলো এখন ধরছি, বিশেষ করে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ, আমাদের একটা টিস্যু পেপার ইউজ করা উচিত এগুলো ধরার জন্য। অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই জিনিসটার জন্য স্টেপ নিচ্ছে। আচ্ছা, এখানে একটু অ্যাড করা দরকার, আমাদের সাথে বেশ সেলিব্রিটি একজন ভিউয়ার আছেন, উনি আমাদেরকে প্রশ্ন করেছেন। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ইজ ভেরি ফেমাস ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী। তো উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে বলা যাচ্ছে করোনার 2য় সপ্তাহ পার হচ্ছে এখন, কিন্তু দৃশ্য তো সেই রকম, আমরা কিন্তু কোনো প্রকট কার্ভ বা অনেক কিছু রাইজ দেখছি না, কিন্তু ইংল্যান্ডের রাজ পরিবারে আবার সেটা দেখা যাচ্ছে, এটা আমাদের দেশে দেখা যাচ্ছে না। তো এর ব্যাখ্যা কেন হইতে পারে, কেন আমরা ইংল্যান্ডে এরকম রাইজ দেখছি অন্যদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি না? সো আমি এখানে এটা পসিবল, একটা পসিবিলিটি হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো রাইজ হচ্ছে না, এটা একটা পসিবিলিটি, অনেক পসিবিলিটির মধ্যে। আর আরেকটা পসিবিলিটি হচ্ছে যে রাইজ হচ্ছে কিন্তু আমরা রাইজটা দেখতে পাচ্ছি না। আরেকটা পসিবিলিটি হচ্ছে যে রাইজ হচ্ছে, আমরা দেখতে পারতেছি কিন্তু রিপোর্টেড হচ্ছে না। সো এই মানে আরো অনেক পসিবিলিটিজ আছে যেটা আমার মাথায় আসতেছে না। আমার মনে হয় একটা ল্যাগ থাকতে পারে জাস্ট অ্যাড করার জন্য, কারণ ইউকে তে কিন্তু এই মাসের শুরুতে আমাদের মধ্যে মনে হয় মৃত্যুর সংখ্যা ছিল মনে হয় 3 বা 8-এর দিকে। হ্যাঁ, এই মাসের শুরু এক্সপোনেনশিয়াল গ্রোথ যেহেতু, সো এটা 2 সপ্তাহের মধ্যে অনেক ডিফারেন্ট হতে পারে। আমি জাস্ট অ্যাড করলাম আর কি। ক্যারি অন। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একটা লিড টাইম বায়াস থাকে প্রত্যেকটা সার্ভেইলেন্সে। যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডেটা কালেকশনের ধরনটা আলাদা। ইউকে তে বা অন্য দেশগুলোতে যেটা হচ্ছিল, অনেক হসপিটালে টেস্ট করতো, তাই না? বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে, এবং বিমানবন্দরে যে রোগীগুলো আসতো তাদের অনেককে, যেমন সাউথ কোরিয়া বিমানবন্দরে যারা আসে সবাইকেই হচ্ছে টেস্ট করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনস্টিটিউট হচ্ছে টেস্ট করে, এবং বেছে বেছে পেশেন্টের, যে কারণে ম্যাসিভ স্কেলে টেস্ট না করা পর্যন্ত আসলে বোঝা সম্ভব না যে প্রকৃত অবস্থা। এখানে মানে আমরা ডিরেক্টলি বাংলাদেশকে কিন্তু দোষ দিচ্ছি না, একটু বলে রাখা দরকার, ইউকে, ইংল্যান্ডেও ওরা কিন্তু অনেক বেশি টেস্ট করে নাই, ওরাও এই কাজ করছে, যাদের একদম সিভিয়ার অবস্থা ছিল তাদেরকে টেস্ট করছে, এবং সেই কারণে ইউকে রাইজ করতে প্রথমে একটু সময় লেগেছে। ইফতি যে পয়েন্টটা বললো, এই মাসের শুরুর দিকে 8 না 10 জন মাত্র মারা গিয়েছিল। এই একই জিনিস কিন্তু আমেরিকাতেও হচ্ছে। প্রথম দিকে বলা হচ্ছিল যে আমরা সংখ্যা খুবই কম, এখন কার্ভ গুলা দেখলে আমেরিকার কার্ভ সবচেয়ে ভয়ঙ্কর। আমার মনে হয় আমরা একটা তবে আমরা বোধহয় একটা স্পেকুলেশন করতে পারি, যে মানে অনেকের যে ধারণা আছে যে গরম দেশ, সম্ভবত বাংলাদেশ যেহেতু গরম দেশ, সেই কারণে বোধহয় বাংলাদেশের কার্ভ আলাদা। কিন্তু এই ক্ষেত্রে বোধহয় এই স্পেকুলেশনটা ঠিক না, কারণ হচ্ছে সাউথ এশিয়ার অন্যান্য দেশের যে কার্ভ, সেটার সাথে মানে সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ, মানে ট্রপিক্যাল রিজিয়নের সাথে তো আমরা অন্যান্য দেশের সাথে মিলিয়ে দিতে পারছি, যেটা আমাদের থাইল্যান্ডে হয়েছে। এক্স্যাক্টলি, ইন্ডিয়া, মালয়েশিয়া। আমি একটু অ্যাড করতে চাই এখানে। আসলে সেটা হচ্ছে আমাদের এটাকে আমি খুব গুরুত্ব দিব যে কতগুলো টেস্ট হচ্ছে। তুমি যতগুলো, যে আনিসুল করিম যতগুলো অপশন বলছো তার মধ্যে কতগুলো টেস্ট হচ্ছে। আমি যেটা মানে বর্তমান সিচুয়েশনটা আমি জানি, এখনো গতকালকেও 200-র কম রোগীকে স্ক্রিনিং করা হয়েছে বাংলাদেশে টোটাল, কারণ তখনও একটা সেন্টার থেকে কিন্তু আমরা ওই আইডিসিআর থেকে রেফারেন্স পাচ্ছিলাম। তো এত বড় 18 কোটি 20 কোটির জনসংখ্যার একটা দেশে আমি যদি 150 রোগীকে স্ক্রিনিং করি, যাদের একেবারে সমস্ত সিমটম আছে এবং সবাই কিন্তু অ্যাক্সেসও করতে পারছে না, যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে যে এরকম রোগের লক্ষণ হচ্ছে, কল দিচ্ছে, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ট্রিটমেন্টও এরকম পাচ্ছে না, মারা যাচ্ছে, এবং তাকে পরে স্ক্রিনিংও করা হচ্ছে না। এবং যারা মারা যাচ্ছে তারা কি করোনাতে মারা যাচ্ছে নাকি তাও আমরা জানি না, তাও জানি না। এবং দেখা যাচ্ছে যদি 150 স্ক্রিনিং করছি এবং সেখানে আমি একজনকে পজিটিভ পেয়েছি, ঠিক আছে, একজনকে, সেটা হচ্ছে রিপোর্ট এখন পর্যন্ত। সুতরাং আমি যদি এত বড় একটা স্কেলের, এত মানে বিশাল একটা জনসংখ্যার দেশে আমি 150 স্ক্রিনিং করে তো আমি কোনো কনক্লুশন দিতে পারবো না। এবং যেটা আইডিসিআর বলবে, যে রিপোর্টটা দিবে, সেই রিপোর্টটাই কিন্তু ওই ওয়ার্ল্ডোমিটারে আসবে, সবকিছুতে আসবে। সুতরাং আমরা এই কার্ভ, এটা আমরা প্রথম এপিসোডেও আলোচনা করেছিলাম, যে আমাদের কার্ভ দেখে আসলে কিছু বলা সম্ভব না যে আমাদের দেশে আসলে কি হচ্ছে। মানে এখন এখানে কথা হচ্ছে, মানে আমি আবারও সেই পয়েন্টে বলবো, আমরা কিন্তু এখনো ইটালি, ইউকে থেকে দু এক সপ্তাহ পিছনে আছি। তো এই কার্ভ 2-1 সপ্তাহ পরে উপরের দিকেই যাওয়ার কথা, কারণ বাকি সব কান্ট্রিতেই একটা সিমিলার পর্যায়ে আসার পর কার্ভটা উপরের দিকে ওঠে। বাংলাদেশ হয়তো এখনো ওই জায়গাটা হিট করে। যে
এটা হয়তো আমরা এখন ওইভাবে সংখ্যায় বলতে পারবো না, কিন্তু আমার এটা মানে আমার নিজের একটা অপিনিয়ন এখানে। এটা হয়তো তোমরা সবাই চেক করতে পারবা যে আমরা যদি ইউকে এর কথা ভাবি বা আমেরিকার কথা ভাবি বা ইউরোপে, যেমন ইটালি এবং স্পেনের আউটব্রেক হওয়ার একটা মূল কারণ ওদের টুরিস্টের সংখ্যা, বিশেষ করে চায়না থেকে টুরিস্টের সংখ্যা অনেক ছিল, এবং মাদ্রিদের কিন্তু এপি সেন্টারটা হচ্ছে হোটেলের জায়গাগুলো। তো আমরা যদি তুলনা করি এই দেশগুলোর সাথে, এখানে যে পরিমাণ ট্রাভেলারদের ইনফ্লাক্স বাংলাদেশে হয়তো কম তুলনামূলকভাবে, এগেইন এটা রিলেটিভলি কম মনে হয়, সেটাও একটা কারণ। মানে বাংলাদেশে এটা খুবই ভালো একটা পয়েন্ট। বাংলাদেশে ইন্ট্রোডিউসটা হয়েছিল মোস্টলি আমাদের যারা প্রবাসী ছিল, যারা ওই এপি সেন্টারের দেশ যেমন ইতালি থেকে বাংলাদেশে ফেরত এসেছে, তাদের মাধ্যমে জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে। যেমন হাসানের পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনালি এত ভালো কানেক্টেড না ওভারঅল। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি কম্পেয়ার করি সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো বেশি হিট হয়েছে, যেমন থাইল্যান্ড কিন্তু প্রচন্ড টুরিস্টি কম্পেয়ার টু বাংলাদেশে ওই পরিমাণ টুরিস্টও আসে না, আমাদের মানে ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার কম। আমাদের প্রথম প্রবাসী তো আসে, অনেক প্রবাসী, 20 লক্ষ এক মাসে 20 লক্ষ প্রবাসী বাংলাদেশে ঢুকে। কিন্তু আমি মানে রিলেটিভ নাম্বারটা কি রকম সেটা হচ্ছে মানে এটা দেখা ছাড়া এটা বলা যাবে না। বাট আমি ইফতির পয়েন্টটাকে বলতে পারি যে ইটস আ গুড হাইপোথেসিস যে বাংলাদেশে এখনো যে একটু দেরি হচ্ছে, ডিলে হচ্ছে জিনিসটা ছড়াতে। আমি এপিসোড 1 এর কিছু কমেন্ট দেখতেছিলাম, এখানে ওই ব্লাড গ্রুপের সাথে করোনা ভাইরাসের কানেকশনে, ইনফেকশনের কোনো সম্পর্ক আছে কিনা ওই সম্বন্ধে বেশ কয়েকটা কোশ্চেন আছে। এটাকে নিয়ে আমরা কোনো কমেন্ট করব নাকি অন্য কোনো এপিসোড করব এটার উপর? আমি একটু ছোট করে বলে দিই, কারণ এটা একটা পেপারও পাবলিশ হয়েছিল, রাইট? যে মানে ওরা দেখাচ্ছিল যে চায়নাতে যারা যারা করোনা ভাইরাসে অ্যাটাকড হয়েছিল, আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে এ ব্লাড গ্রুপের অধিকারী, এ পজিটিভ আর এ নেগেটিভ, এ ব্লাড গ্রুপের অধিকারী। এখন এই ইনফরমেশনটা থেকে আমরা কি শিক্ষা নিব? তার মানে কি যাদের এ ব্লাড গ্রুপ আছে তাদের করোনা ভাইরাস বেশি হয়? ব্যাপারটা এইভাবে কাজ করে না। এটা বেশ ছোট একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, যে লুক্সেমবার্গ নামে একটা মানে জায়গা আছে, ওইখানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মানুষের মাথা পিছু হয় সবচেয়ে বেশি লুক্সেমবার্গে, এবং এট দ্য সেম টাইম লুক্সেমবার্গের ওয়ার্ল্ডের হোমোসেক্সুয়ালিটির রেট অনেক বেশি। এর থেকে কিন্তু আমরা বলতে পারি না যে দেশের মাথা পিছু হয় বেশি সে দেশে হোমোসেক্সুয়ালিটির হার বেশি হয়। দুইটা জিনিস একটা বাড়লে আরেকটা বাড়ার মানে এই না যে একটা আরেকটাকে প্রভাবিত করে। আমরা মানে আমাদের সায়েন্সে বলে থাকি কোরিলেশন ডাজ নট মিন কজেশন। একটার সাথে আরেকটা বাড়া কমার সাথে সাথে মানে না যে এইটা ওইটাকে প্রভাবিত করে। সো ব্লাড গ্রুপের ইনফরমেশনটা একটা ইনফরমেশন, বাট এখান থেকে এখনো মেসেজ নেওয়ার কোনো উপায় নেই, ওখান থেকে আমরা কোনো মেসেজ নিতে পারবো না। তো ব্লাড গ্রুপের স্টাডিটা আমরা সবাই দেখেছি, এই ইনফরমেশনটা শুনেছি, বাট ডোন্ট ট্রাই টু টেক এ মেসেজ ফ্রম ইউ। কারো যদি এই পজিটিভ রক্ত হয়ে থাকে, আপনি ধারণা করবেন না যে আপনি আসলে খুব তাড়াতাড়ি এটার কারণে উপসংহারে আসা ঠিক হবে না, উপসংহারে আসা যাবে না। সায়েন্টিফিক স্টাডির একটা বড় ব্যাপার হচ্ছে সব স্টাডি থেকে কনক্লুশনে রিচ করা যায় না। আমি প্রথম এপিসোডে আর একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুহিবুর রহমান জোবায়ের করেছেন। এই কমেন্টটা ছিল এরকম: করোনা ভাইরাস অনেকবার জিন ম্যানিপুলেশন করেছে বলে শোনা যাচ্ছে, আবার চীনে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তি পুনরায় আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির থেকে নেওয়া প্লাজমা বা অ্যান্টিবডি কি অন্য ব্যক্তির শরীরে কাজে লাগানোর সম্ভাবনা কতটুকু? এবং এই সিমিলার প্রশ্নটা আরো একজন এইমাত্র করেছে, রিফাত নামে একটা ছেলেও করেছে, যে এই সিমিলার প্রশ্নটা এই কথাও ইউজ করা হচ্ছে কিনা এখন। তো আমি ধারণা এই প্রশ্নের উত্তর 2-1 এপিসোড আগে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে নেক্সট সপ্তাহ থেকে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই আর অ্যালবার্ট আইনস্টাইন মেমোরিয়াল হাসপাতাল, এই দুইটা জায়গায় ওরা এইটা নিয়ে একটা ট্রায়াল করবে। অর্থাৎ যারা সুস্থ হয়ে গেছে ওদের শরীর থেকে রক্ত নিয়ে সেখান থেকে অ্যান্টিবডি প্লাজমাটা আইসোলেট করে সেটাকে অসুস্থ ব্যক্তির গায়ে দিবে। এটাকে আমরা বলেছিলাম যে ধার করা রোগ প্রতিরোধ ব্যবস্থা। আচ্ছা, এখানে অ্যাড করি, এটা আমি বলছি জেআর হসপিটালে একটা ট্রায়াল শুরু হচ্ছে এটা নিয়ে। এটা নিয়ে আচ্ছা, মানে আমি এপিসোড 1 এর লাস্ট কোশ্চেনটা নিয়ে নেই। হ্যাঁ, এটা হচ্ছে আনিস ভাইয়ের জন্য একজন কমেন্ট করেছে, সম্ভবত আনিস ভাই তাকে চেনে, এসকে মাসুম বিল্লাহ। তো উনি লিখেছেন, আনিস, a single RCT may not necessarily establish causality. It's a pathway to establish causality, but you are right about futility analysis. In any RCT, we have to use the best available treatment as এটা অনেক বেশি হাই থটের
তো এখানে কি আপনি কোনো কমেন্ট করবেন আনিস ভাই? এসকে মাসুমদুল্লাহ হচ্ছে আমার আইসিডিডিআরবি, আমি যখন রিসার্চ ফেলো ছিলাম, আমার সুপারভাইজার। Oh wow. So I learned most of the things, some of the best things from I think you guys can both go to an inbox and discuss this in detail while we layperson can stay away. It's not that. Yeah, but I really appreciate his comment, and I agree with him that it's actually if you look at the hierarchy of evidence, hierarchy top হচ্ছে যে জিনিসটা হচ্ছে meta analysis of randomized control trials. It's not just a single trial. আচ্ছা, মানে আমি যদি সহজ ভাষায় বলি যে একটা ট্রায়াল দিয়ে আবার সবকিছু বলা যায় না, অনেকগুলো ট্রায়াল করে সেগুলোর যে সারমর্ম সেখান থেকে আসলে উত্তরটা আসে। এক্স্যাক্টলি, মানে ইট উইল টেক এ লং টাইম। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন করি। একজনের একটা প্রশ্ন দেখলাম, আমার জন্য বাংলাদেশের কনটেক্সট এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। গ্রামের মানুষ যেটা করে এটা হচ্ছে খুব সিম্পল, কারণ গ্রামের মানুষ সবাই একসাথে এক পুকুরে গোসল করে টিল দিস ডে বাংলাদেশে। এখন কারো করোনা ভাইরাস হলে ওকে মনে হচ্ছে গোসল করতে দিবে না। এখন এইটা কতটুকু যুক্তিযুক্ত? কারণ আমরা জানি করোনা ভাইরাস একটা এয়ারবর্ন ভাইরাস, কারণ এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। এখন কেউ যদি গোসল করে পানিতে, দেখো ওই করোনা ভাইরাসের ড্রপলেটটা ছড়াবে। তো এখন আমরা যদি চিন্তা করি এই ড্রপলেটটা কতক্ষণ পুকুরে বেঁচে থাকতে পারবে, দ্যাটস এ বিগ কোশ্চেন। এই ধরনের কোনো স্টাডি হয় নাই, বাট এটা কিন্তু আসলেই একটা পসিবিলিটি আমি বলবো। এটা একটা পসিবিলিটি। আর এটা হচ্ছে এখন আমি এই পর্যন্ত কোনো স্টাডি দেখি নাই। আমি এই প্রশ্নটার সাথে আর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের ময়মনসিংহ এর একজন শাহরিয়ার, যে ওর সাথে এবার দেখা হয়েছে, ওর প্রশ্নটা হচ্ছে যে মানে বায়ুতে বিস্তার করার যে ব্যাপারটা, সেই ভূমিকাটা কি? তো একসাথেই বলি, যেহেতু পানি আর বায়ু একই রকম, তো আমি এই প্রশ্নটা এখানেই নেই। পানির বিষয়টা খুবই ইন্টারেস্টিং। মানে আমাদের জানা মতে আমরা এখন কিন্তু জানি না যে পানিতে কি হবে, কিন্তু এটা বাসায় যে কেউ করতে পারবে। যে আপনার যদি এখন একটা পানির গামলায় আপনি যদি একটু মানে রং ঢেলে দেন, দেখবেন রংটা এইভাবে মিশে মানে ছড়িয়ে যায়, ব্যাপন হয়, ডিফিউশন বা ব্যাপন হয়, এবং এটা বেশি সময় লাগে না। আর একটা মানুষ যখন পুকুরে গোসল করে তখন কিন্তু সে হয়তো কুলি করছে এবং মুখ থেকে সরাসরি অনেক পরিমাণে কিন্তু বের হয়ে আসছে। তো সেই পানিটা কিভাবে আপনার গায়ে লাগবে, আপনি যদি 2 মিটার দূরেও থাকেন হয়তো আপনি কিন্তু সেটা পেয়ে যেতে পারেন। তা এখানে হচ্ছে আমি এই পর্যন্ত বৈজ্ঞানিক কোনো স্টাডি দেখিনি, কিন্তু এটা একটু সতর্কতা অবলম্বন করা হয়তো উচিত। আমি এখানে বলতে পারি, কারো যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে তার একটা পাবলিক পুকুরে গোসল করতে না যাওয়াটাই উত্তম। তার উচিত হবে বাসায় পানি এনে কোনোভাবে গোসল করার ব্যবস্থা করা। এখানে এই সতর্কতাটা কেন অবলম্বন করা উচিত? আমরা যদি পেপার গুলো দেখি যেখানে হচ্ছে বায়ুতে কিভাবে থাকে, যে ড্রপলেট হিসেবে, যে ছোট মুখ থেকে যে ছোট কোণা হিসেবে থাকবে, মানে লালার কোণা হিসেবে, এটা কিন্তু ল্যাবে যখন করা হয় তখন হচ্ছে একটা স্থির অবস্থানে করা হচ্ছে। এখন আপনি ভেবে দেখুন, আপনার বাসায় হয়তো ফ্যান চলছে, তার মানে আপনি হয়তো, আমি হাঁচি দিলাম, তার মানে আমার আশেপাশে 2 মিটার দূরেও কিন্তু ফ্যানের বাতাসটা নিয়ে যাবে আমার এই কোণাগুলোকে। তো এই জিনিসগুলো হচ্ছে ল্যাবের যে কন্ডিশন বা ল্যাবের অবস্থায় এই জিনিসগুলো দেখা হয় না। এবং একটা উত্তর দিয়ে আমি মানে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, যে WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলে যে এই ধরনের সংক্রমণ বিমানে যখন হয়, যে আপনি একটা সিটে বসবেন, আপনার চারপাশে যারা বসবে একই কাতারে তারা হচ্ছে মানে সংক্রমণ তাদের হবে। কিন্তু দেখা গেছে যে এর বাইরেও 25% মানুষের এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এর কারণ হচ্ছে মানুষ উঠে দাঁড়ায়, হাঁটাচলা করে, তখন কিন্তু সে বেশি ছড়াচ্ছে। আর হচ্ছে বাতাস যেটা আসতে থাকে ফ্যানের মতো প্লেনের ভিতরে, সেটা এইভাবে ঘুরতে থাকে, যেটা আমরা চোখে দেখি না, যার কারণে আরেকটু বেশি ছড়িয়ে যায়। আমার মনে হয় সবারই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার যদি কোনো উপসর্গ থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আসলেই মানুষ থেকে একদমই দূরে থাকা। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন এখন একটু রেজ করতে চাই, এটা মঞ্জু উত্তর করুক। তো আওলাদ হোসেন অপি এই প্রশ্নটি করেছে। প্রশ্নটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা বারবার রূপ বদলায়, এটা সব জায়গায় শোনা যাচ্ছে, তো এটা রূপ এত বেশি বদলায় কেন? খুব সিম্পল একটা প্রশ্ন, মঞ্জি। হ্যাঁ, বারবার রূপ বদলায়। তো এই আরএনএ ভাইরাস গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের ওই ওয়াই কোভিড-19 ইজ সো ডেঞ্জারাস, ওখানেও আমরা আলোচনা করেছি। যে ভাইরাস গুলো আরএনএ ভাইরাস, তাদের মিউটেশনের রেট হচ্ছে ওভারঅল বেশি, সেখানে আমরা মানে এটার কারণগুলো ব্যাখ্যা করেছি। তো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের সেকেন্ড এপিসোডে যেতে পারেন। তো সেকেন্ড এপিসোডের কমেন্ট গুলো আমি দেখছি। আমি
ম্যাক্সিমাম কমেন্টের মনে হয় যে এখানে প্রশ্নগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিয়েছি আমরা, আমাদের হয়ে গেছে। তো আর এই প্রশ্নটা নেওয়ার আগে আমি একটা ডিসক্লেইমার দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা অনেক প্রশ্ন আমাদেরকে করেন, আমরা অবশ্যই সেগুলোর উপর আলোচনা করার চেষ্টা করি। তার মানে এই না যে আমরা সব প্রশ্নের উত্তর জানি। এমন হতে পারে যে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন, অথবা অনেক প্রশ্নের আসলে উত্তর নাই। ঠিক আছে, তবে এটা এটা জেনে খুবই ভালো লাগতেছে যে সবাই আসলে এই লেভেলে কন্টেমপ্লেট করতেছে। আমরা যদি এইভাবে আলোচনা করতে থাকি তাহলে এমন অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। তো যে প্রশ্ন উত্তরগুলো হচ্ছে শেষ কথা হিসাবে না ধরা বা উপসংহার হিসাবে না করা, যে এটা আপনারা শুনবেন, ভাববেন এবং নিজেদের মতো করে গবেষণা করে তারপরে। তো ওই বাংলাদেশে কেন ইনফেকশন কম, ওটার সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন এখানে সেকেন্ড এপিসোডে সাহির খান নামে একজন করেছেন। সেটা হচ্ছে, ইন ইটালি the virus is the most harmful. Is it because it is for not maintaining enough precaution in Italy, or is it because European immunity is different from Asian immunity in general? এটা উনি বলতেছেন, I know it's a stupid hypothesis but still I was thinking. আসলে একটা বড় সমস্যা হচ্ছে আমরা এখন পর্যন্ত এমন গবেষণা দেখিনি, যার আমরা কি জানি, আমি জানি না এরকম গবেষণা আছে কিনা যার ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির মানুষের ইমিউনিটি নিয়ে কম্পেয়ার করে বলছে না এদের সবচেয়ে বেশি এদের সবচেয়ে কম। এইরকম কোনো গবেষণা আমি জানি না। আনিস জানো কিনা? আমার এখন পর্যন্ত চোখে আসে নাই। না না না, এখানে একটু আমি ডিফার করছি কিছু কথা। এটা হচ্ছে যে ইমিউন সিস্টেমের উপরে, যে হ্যাঁ ইমিউন সিস্টেম আলাদা কিনা, এটার সাথে ইমিউন সিস্টেম হচ্ছে খুব ভাস্ট একটা জিনিস। এখন প্রত্যেকটা সূক্ষ্ম জিনিস নিয়ে গবেষণা হচ্ছে এবং সেখানে কিন্তু বলে দেয়, অনেক আর্টিকেলে বলে দেয় এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান পপুলেশন, বা এটা হচ্ছে ইউরোপিয়ান পপুলেশন, বা এটা হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান, এরকম করে কিন্তু আসতেছে। অর্থাৎ ডিফারেন্স কিন্তু অবশ্যই আছে, না হলে তো এই ধরনের আর্টিকেল গুলো পাবলিশ হতো না। যে আমি অমুক একটা পপুলেশনের ক্ষেত্রে পেয়েছি, এটাকে আমাদের ক্ষেত্রে সত্য কি সত্য না, এটার জন্য কিন্তু অনেক গবেষণা হচ্ছে এবং পার্থক্য কিন্তু পাওয়া যায়। সুতরাং এটা উড়িয়ে দেওয়া যায় না। আনিস কিছু বলতে চাচ্ছে। এইখানে যে ব্যাপারটা আছে যে আমরা অনেক পপুলেশনের জেনেটিক ডাটা নিয়ে অ্যানালাইজ করি এবং জেনেটিক ডাটা ইউজ করে আমরা একটা পপুলেশনের অ্যানসেস্ট্রি বলে দেওয়া সম্ভব। ঠিক আছে, কোন একটা মিক্সড ডাটা সেট থেকে এই ডাটা সেটের মধ্যে কোন কোন ইন্ডিভিজুয়ালস গুলো চাইনিজ, কোন কোন ইন্ডিভিজুয়ালস গুলো ইউরোপিয়ানস, কোন কোন ইন্ডিভিজুয়ালস গুলো সাউথ এশিয়ানস, এটা আমরা জেনেটিক্স দেখে বলে প্রেডিক্ট করতে পারি এবং বলে দিতে পারি। কিন্তু এই ধরনের অ্যানালাইসিস করার আগে আমরা একটা জেনেটিক রিজন আছে যেটা আমরা এক্সক্লুড করে ফেলি, কারণ এই জেনেটিক রিজনটা বলা হয় এমএইচসি রিজন, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স রিজন। এটা আমরা এক্সক্লুড করে তারপরে অ্যানালাইসিসগুলি করি। ঠিক আছে, এবং বেশিরভাগ আমাদের যে বি সেল টি সেলের যে ভেরিয়েশন, কি ধরনের রোগ প্রতিরক্ষা কত দ্রুত হইতে পারে, কত ধরনের সাবক্লোনস হইতে পারে বি সেলের, কত ধরনের সাবক্লোন টি সেলের, এগুলো কিন্তু এই এমএইচসি রিজন থেকে ডিটারমিন্ড হয় লার্জলি। কিন্তু এটা এমএইচসি রিজনটা এত কমপ্লেক্স, মানে এটার স্ট্রাকচারটা এত কমপ্লেক্স যে আমরা এটা নর্মাল জেনেটিক অ্যানালাইসিস, মানে সাধারণত সব না, বাট অনেক জেনেটিক অ্যানালাইসিস আছে যেটা শুধুমাত্র এটাকে ফোকাস করেই করে। আচ্ছা আনিস, তুমি যা বললা আমি একটু বলার চেষ্টা করি, কারণ আমি আসলে বোঝার চেষ্টা করছি তোমার কাছ থেকে জিনিসটা, আমি আসলে এটা জানতাম না। তো তুমি বলার চেষ্টা করছো যে বিভিন্ন ডিএনএ বা জিনের ইনফরমেশন থেকে আমরা চাইলে তার অ্যানসেস্ট্রি বা সে কোত্থেকে এসেছে, সে চায়না থেকে এসেছে নাকি, এগুলো বলে দেওয়া যায় কম্পারিজন গুলা। বাট যখন এই কম্পারিজনটা করা হয়, যেই ডিএনএ যেই অংশগুলো আসলে যে ইমিউন সিস্টেমের ভ্যারিয়েশন বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে যে ভিন্ন করে, যেই অংশটা, সেই অংশটাকে বাদ দেওয়া হয়, কারণ এটা ভ্যারিয়েশনটা অনেক কমপ্লেক্স। এক্স্যাক্টলি। সো এই ডেটা সেট থেকে ইমিউন সিস্টেমের উপরে কোনো রকম উপসংহার টানাটা একটু কঠিন। বাট তার মানে এই না কিন্তু ওয়ার্ল্ডের সব দেশের মানুষের ইমিউন সিস্টেম একই রকম। আমরা আসলে জানি না এক্স্যাক্টলি। দ্য অ্যানসার ইজ উই ডোন্ট নো, বাট ফেয়ারলি ইট ক্যান বি। কারণ আমরা দেখি কিন্তু ওয়ার্ল্ডের কিছু কিছু কান্ট্রির মানুষ অনেক বেশি দিন বাঁচে, যেমন জাপান, চায়নাতে শতায়ুর প্লাস মানুষের সংখ্যা অনেক বেশি কম্পেয়ার টু আদার এরিয়াস। আবার ধরো আফ্রিকান রিজনে এই জিনিসটা অনেক কম, তো এখানে একটা ডিফারেন্স থাকতে পারে। এই জিনিসগুলো কি
intrinsic biological differences নাকি due to differences due to gene environment interactions? আমার ধারণা মানে আমি জানি না, উই ডোন্ট নো। আমাকে যদি মানে হাইপোথেসিস করতে বলা হয়, আমি বলবো এতে ওই ডিএনএ এর যত বৈশিষ্ট্য তার থেকে বেশি সে কি খায়, কোন পরিবেশে থাকে, এটা অনেক বেশি। Gene environment interactions, it plays a larger role in determining the differences in risk of different populations. Exactly. লাইক ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে এই কম্পোনেন্টটা বা এই ফ্যাক্টর ছাড়াও আরো অনেকগুলো ফ্যাক্টর থাকবে। ট্রান্সমিশন কতক্ষণ ছিল, প্রথমে ইনিশিয়াল ট্রান্সমিশন, স্প্রেড হওয়ার সুযোগটা কিরকম ছিল, মানুষের মধ্যে মিক্সিং কিরকম ছিল, পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস কিরকম ছিল, যে কোনো অনেকগুলো আসলে ফ্যাক্টর। যে কোনো ক্রস কান্ট্রি কম্প্যারিজনে আমরা কিন্তু এই ফ্যাক্টরস গুলো সহজে অ্যাডজাস্ট করতে পারি না, ঠিক আছে? কিন্তু যে আমাদের যদি একটা আনবায়াসড ভাবে অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমাদের এই সব প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ফ্যাক্টর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি বললেন যে ফ্যাক্টর স্ট্যান্ডার্ডে আনাটা একটু কঠিন, কিন্তু কারণ আমরা কিন্তু এক এক দেশে, যেমন বাংলাদেশে আমরা দেখা হলে হয়তো সবসময় হ্যান্ডশেক করি না, কিন্তু ইটালি, স্পেন এই দেশগুলোতে কিন্তু হাগ দেয় বা দুগালে চুমু দেয়, মানে মানুষ একটু ডিফারেন্ট, কালচারাল ডিফারেন্সটা কিন্তু এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। ইটালি তাড়াতাড়ি ছড়ানোর পিছনে এই রিজনিং এ দেওয়ার চেষ্টা করেছে, কারণ ইটালিয়ানরা অনেক মানে কোজি তাদের ফর্মাল ইন্টারঅ্যাকশনে, আর এটা অনেকে বলেছিল যে ইউকের মানুষজন অনেক রিজার্ভ। ইটালিয়ানরা কিন্তু অনেকে ওই যে যৌথ পরিবারে থাকে, মানে 91 সহ একসাথে থাকে। বাংলাদেশেও কিন্তু অনেকটা জয়েন্ট ফ্যামিলি, মানে স্পেশালি পুরান ঢাকা যে তুমি যাও, এখনো জয়েন্ট ফ্যামিলি স্টাইলে সবাই থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, এটা শেষ করে আমরা কারেন্ট এপিসোডে চলে যাই বা তোমার কোশ্চেনে যাই, কারণ এটা আমারও এই কোশ্চেনটা ছিল, আমরা সম্ভবত আলোচনা করি নাই। সেটা হচ্ছে ওই থেরাপিউটিক এপিসোডটায়, হাউ অ্যাবাউট দ্য জাপানিজ ড্রাগ ফাভিপিরাভির ট্রায়াল সাইজ 340, মানে 340 জন সম্ভবত স্যাম্পল সাইজ ওটা ছিল। তারপরে গার্ডিয়ান ওটা নিয়ে পরবর্তীতে একটা আর্টিকেল করে, সেটা হচ্ছে যে জাপানিজ ফ্লু ড্রাগ ক্লিয়ারলি ওয়ার্কিং অন পেশেন্টস, এবং চায়নাও সম্ভবত ওই স্টাডিটা ফলো করে। মানে এটার উপর কি কোনো কমেন্ট আছে, এই ড্রাগ কেন ব্যবহার করা হচ্ছে না? আমি আসলে শুনি না, আমার এটা নিজে পড়তে হবে। কি নামটা ছিল? এটা হচ্ছে ফাভিপিরাভির। I have no idea about this. এটা নিয়ে আমি একটু বলি, এটা নিয়ে বেশ আলোচনাই হচ্ছিল আর কি, যে হ্যাঁ এটা খুব ভালো কাজ করছে জাপানে, একটা বড় ট্রায়াল তাদের হয়েছে 324 জন। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে আগেও আলোচনা করছি যে কোনো একটা ট্রায়াল দিয়ে আমরা কনক্লুশন দিতে পারি না। এবং এই ড্রাগ আমরা বাংলাদেশে কিন্তু এটা অলরেডি ট্রায়ালে যাওয়ার জন্য কিন্তু প্ল্যানে আসছে। বেশ কয়েকজন আমাদের খুব মানে বড় ক্লিনিশিয়ান স্যাররা আছেন, তারা কিন্তু এই ড্রাগটা বাংলাদেশে ট্রায়াল দিতে চান এবং তারা এটা নিয়ে প্রজেক্ট লিখছেন এবং করছেন। সুতরাং আমরা কিন্তু এই ট্রায়াল দেওয়ার আগ পর্যন্ত বলতে পারছি না যে জাপানিজ তাদের মেকআপ, জেনেটিক মেকআপ যেরকম, আমাদের তো ডিফারেন্ট, আমাদের উপরে এটা কাজ করবে কিনা এটা আমরা ট্রায়াল করার পরে সেখান থেকে আমরা হয়তো কিছু ডেটা পেতে পারি। সুতরাং এটা অমুক জায়গায় একটা জায়গায় ভালো কাজ করেছে সাথে সাথে সেটা এখানে কাজ শুরু করে দিবে এরকম কিন্তু না আসলে। আচ্ছা, হ্যাঁ, উই হ্যাভ টু ওয়েট। আচ্ছা, থ্যাংক। আমি পরের একটা প্রশ্ন, এটা করেছে সৈকত আব্দুল্লাহ, এবং এটা বেশ একটা হট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, তাপমাত্রা বেশি হলে কি এই ভাইরাস মারা যাবে? যেটা নিয়ে অনেক মানুষজন আসলে হাইপোথেসিস করতেছে যে বাংলাদেশের রিজিয়নে তাপমাত্রা বেশি এবং তাপমাত্রায় মারা যাবে কিনা। তো আমি সবার শুনবো। আমার নিজের একটা মতামত হচ্ছে, মানে হ্যাঁ, আমরা জানি অনেক হিট দিলে ব্যাকটেরিয়া, ভাইরাস মারা যায়, সেই হিটটা কত। যেমন আমরা আমাদের ল্যাবে যখন জিনিসপত্র পরিষ্কার করি, এটা একটা পদ্ধতি আছে অটোক্লেভ করা, একটা মেশিনের মধ্যে দিয়ে এটাকে আমরা মানে হিট দেই। সেই হিটটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। 120 ডিগ্রি সেলসিয়াস দিলে ব্যাকটেরিয়া মরে, সব ভাইরাস মরে না। সেক্ষেত্রে আমরা বলি যে ওইটাতে সব ভাইরাস মরে না, তবে অধিকাংশ ব্যাকটেরিয়া মারা যায়। আমরা এটার উপর একটা এপিসোড করতে যাচ্ছিলাম তো বোধহয়, যেখানে আমরা হচ্ছে সবগুলো পেপার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের যে তাপমাত্রা 25 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রায় ব্যাকটেরিয়া, ভাইরাস তো মারা যায়ই না, বরং এই রেঞ্জটাকে ধরা হয় ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ানোর জন্য খুব ভালো একটা
রেঞ্জ। তো ব্যাকটেরিয়া ভাইরাসের মানে এই তাপমাত্রার কারণ মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং যে পেপারটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, যে রিসার্চ, এটা সম্ভবত এমআইটি করেছিল, ইফ আই এম নট রং, রাইট? এমআইটি সম্ভবত একটা পেপার বের করেছিল যে এই তাপমাত্রার সাথে ওরা নিজেরাই পরে এই তাদের মতামত পরিবর্তন করেছে, বলেছে যে না, এই পেপার থেকে এক্স্যাক্টলি এটা বলা যায় না। তো ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশে গরম বাড়লে এটা কমে যাবে, বাট আমরা জানি না এখনো ওইটা। মানে তারপরে বোধহয় আবার আরো একটা রিসেন্টলি পেপার করছে, সেটাতে তারা বলতেছে শুধুমাত্র টেম্পারেচার না, বরং টেম্পারেচার প্লাস হিউমিডিটি, এই দুইটার কম্বিনেশন যদি একসাথে হয়, হাই টেম্পারেচার এবং হাই হিউমিডিটি, তাহলে নাকি ট্রান্সমিশন রেট কমে যাবে, এমন একটা আশা অনেকে করতেছে। বেশ হাই হিউমিডিটি আর কি, হাই হিউমিডিটিতে কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, সো there is absolute humidity, যেখানে আমরা শুধুমাত্র বাতাসে কত ওয়াটার ভেপার আছে ওইটা মাপি। আবার একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, যে বাতাসে এই তাপমাত্রায় কত ওয়াটার ভেপার কনসেন্ট্রেশন আছে এবং এই তাপমাত্রায় কত আছে। সো এই রিলেটিভ হিউমিডিটির ইম্পর্টেন্স এবং অ্যাবসলিউট হিউমিডিটির ইম্পর্টেন্স কিভাবে এই ভাইরাসটা ট্রান্সমিশন রোল প্লে করে, এটা এখনো আমরা কনক্লুসিভলি জানি না, অ্যাজ উইথ মোস্ট থিংস হিয়ার রাইট নাও। কিন্তু অনেকগুলো পেপারে দেখা গেছে যে অ্যাবসলিউট হিউমিডিটি ইনফ্লুয়েঞ্জার জন্য একটা রোল প্লে করতে পারে। যেমন, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা মনে হয় ডিসকাস করতেছিলাম যে আমরা একটা আলাদা এপিসোড করব, বিকজ দেয়ার জাস্ট লাইক সো মেনি থিংস দ্যাট উই নিড টু আনপ্যাক অ্যান্ড ডিসকাস, অ্যান্ড মানে একটা উত্তরের সেশনে বোঝানো সম্ভব না। কিন্তু ইট ইস থিওরাইজড, ইট ইস স্পেকুলেটেড যে অ্যাবসলিউট হিউমিডিটি যত বেশি থাকে transmission তত কম হয়, because of the change in the size of the respiratory droplets that carry the virus in the air. So এই জিনিসটা এখন speculation পর্যায়ে আছে. It's been tested in very small controlled settings, which is why and it's really difficult, like আমরা যদি চিন্তা করতে চাই যে কিভাবে আমরা এটা লার্জ স্কেল টেস্টিং করে এটা বের করব, it's very difficult. I don't know if মডেলগুলো হচ্ছে, মানে আমি ম্যাকের এইখান থেকেই শুরু করি জাস্ট অ্যাড করার জন্য, যে ল্যাব সিচুয়েশনে বা ল্যাবের একটা অবস্থায় আমরা এটা করতে পারি, কিন্তু এই ডাইনামিক্সটাই যে ট্রান্সমিশন হবে, যে এটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। কারণ আমরা কিন্তু এখন 6 ফিট বা 2 মিটার দূরে থাকি। কেন থাকি? আমি যখন কথা বলি, আমাদের ছোট কণাগুলো বের হয়ে আসে, এগুলো ভারী বলে ও নিচে পড়ে যায়। আমার যদি এই কণাগুলো ছোট হয় হিউমিডিটি কম হওয়ার কারণে, তাহলে কিন্তু ও আরো দূরে যাবে। তো এটাকে স্টোকস নাম্বার বলে, কেউ যদি দেখতে চায় যে একটা কণা বাতাসে কিভাবে যায় এবং কিভাবে সে বাতাসের সাথে যাবে না নিজে এয়ারবর্ন হবে। আমার মনে হয় এই জিনিসগুলো আসলে কনক্লুসিভ ভাবে বলা খুবই কঠিন। এবং এই পর্যন্ত যে পেপারগুলো আমি দেখলাম, ওই প্রত্যেকটা পেপারে আমার মনে হয় যে যেহেতু এটা হয়তো অনেকটা বায়োলজিক্যাল সাইড থেকে আসে বেশিরভাগ এই কাজগুলো, তাদের হচ্ছে এই ডাইনামিক্সটার হয়তো ওই অ্যাপ্লিকেশনটা অত ভালো আসলে কনক্লুড করার মতো নলেজ হয়তো সেখানে কখনো টানা হয়নি। আমার দেখা মতে আমি সেখানে সেই ডাটা থেকে কিচ্ছু দেখতে পারি এই পর্যন্ত যত পেপার দেখলাম। আচ্ছা, কোচি ভাই বলেন। আচ্ছা, আমি এখানে একটু তোমাদের কাজ করতে চাচ্ছি যে তোমরা ওই ইয়েটা দেখছো যে একটা ম্যাপের ভিতরে যেসব জায়গায় বড় মানে ইনফেক্টেড কেস অনেক বেশি, সেটা গ্লোবের কোন রিজিয়নে পড়েছে এবং আমরা যে রিজিয়নটাতে আছি সেই রিজিয়নে এখন কি অবস্থা, তাতে সাজেস্ট করতেছে যে হ্যাঁ উপরের দিকের মানে আমাদের তো ইকুয়েটোরিয়াল রিজন বা ওই রিজনের মধ্যে হ্যাঁ মানে উত্তর গোলার্ধের দিকের রিজনটাতে ওখানে বেশি মানে ছড়াচ্ছে এবং কেসগুলো বেশি হচ্ছে। এটা একটা অবজারভেশন, কিন্তু আমরা জানি না কেমনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা অবজারভেশন। এবং এটা নিয়ে অপোজ করছিল আমি উত্তর গোলার্ধে নরমালি মানুষ বেশি। হ্যাঁ, উত্তর গোলার্ধে মানুষ বেশি, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশের আশেপাশেও তো ঘনত্ব আছে। এবং ওখানে একটা কথা, এখানে মেইন জিনিস যে এই আউটব্রেকটা তো মানে আসলে মানুষের মাধ্যমে আসছে, সেটা যেখান থেকে আসছে, কিন্তু চায়না থেকে যেহেতু আসছে, একটা আউটব্রেকের একটা মেইন কারণ ছিল হচ্ছে চাইনিজ ট্যুরিস্টরা বা চায়না থেকে যারা আসছে তারা।
তো সেই ইনফ্লাক্সটাও আমি বলবো না যে এখানে আমরা মানে সংখ্যাটা জানি, কিন্তু আমার মনে হয় চাইনিজ ট্যুরিস্টরা তাদের তাদের ফুটপ্রিন্টটাও দেখা উচিত। যে তাদের ফুটপ্রিন্ট যদি তুমি দেখো, তাদের ফুটপ্রিন্ট, তাহলে দেখবা যে তারা তো আফ্রিকাতেও কিন্তু একটা বড় তাদের কিন্তু মানে যাতায়াত আছে। আফ্রিকাতে কিন্তু এখনো সেরকম ছড়ায় নাই, কিন্তু সেরকম আমার কিন্তু মনে হয় হয়নি। রিলেটিভলি নাম্বারটা দেখা উচিত। এই কারণে আমি এখানে কমেন্ট করা আসলাম কঠিন, বাট রিলেটিভ নাম্বারটা দেখলে আমার মনে হয় অক্সফোর্ডে যে পরিমাণ চাইনিজ ট্যুরিস্টরা আসে একটা উইকেন্ডে, আমার ডাউট থাকবে যে আফ্রিকান কোন শহরে একই পরিমাণ যায় কিনা একটা মাসে। না, আফ্রিকার ইকোনমির একটা বড় অংশই কিন্তু চায়নারা ওখানে কনস্ট্রাকশন করতেছে, ডেভেলপমেন্ট করতেছে। চাইনিজরা গিয়ে বিশাল তাদের যাতায়াত, এবং ওখানে তো হ্যাঁ কিন্তু টুরিস্টদের অল্প মানুষ যায়, অল্প সময়ের জন্য এক একটা দেশ থেকে এক একটা দেশে যায়। তো চায়নার আউটব্রেকটা টুরিস্টরা সবচেয়ে বেশি। মানে আমি বলতে চাচ্ছি কি যে হ্যাঁ, এগুলি সবই আমাদের প্রেডিকশন, কিন্তু গতকালকেও ফেসবুকে আমরা আমাদের যে ডক্টর কমিউনিটি অনেকেই বলছে যে আমরা সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া করি, এবারের প্রেডিকশন যেন আমাদেরটা ভুল প্রমাণিত হয়। আচ্ছা, মানে যাই হোক, আমরা যে আমরা একটা প্রেডিক্ট করতেছি জেনারেল সেটা কোয়েশ্চেন নিয়ে নেই ভাই। কোচি ভাইয়ের কাছে এই কোয়েশ্চেন, বা আনিস ভাইয়ের কাছে, বা সবার কাছে এই কোয়েশ্চেনটা থাকবে। সেটা হচ্ছে, উইদাউট ভ্যাকসিন হোয়াট উইল বি দ্য ফিউচার অফ দিস এপিডেমিক? এটা করেছে আওলাদ হোসেন অপি। আমরা যে পোস্টটা করেছিলাম সবাইকে কোয়েশ্চেন ইনভাইট করে, সেই পোস্টে কমেন্ট করেছে, উইদাউট ভ্যাকসিন হোয়াট উইল বি দ্য ফিউচার অফ দিস এপিডেমিক? আমি যদি মানে শুরুতে বলি, আবারও বলি, এটা আমার ব্যক্তিগত মতামত, বাট অফকোর্স মানে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটাই যে হবে এমন কোনো গ্যারান্টি নাই। বাট আমার যা মনে হয়, ভ্যাকসিন আসতে আসতে এপিডেমিকের যে তেজ সেটা অনেকটাই নিস্তেজ হয়ে যায়। আমরা প্রিভিয়াসলিও দেখেছি, কারণ ভ্যাকসিন আসতে 18 মাস থেকে 2 বছরের মতন সময় লাগে। তো আমার ধারণা হচ্ছে একটা বড় জিনিস ডিপেন্ড করবে ড্রাগ রিপারপাসিং। তার মানে আমাদের যে প্রিভিয়াস, এখন আমাদের কাছে যে ড্রাগ গুলো আছে, যেমন অনেকেই যে ম্যালেরিয়ার ড্রাগ, তারপরে ওই পাশে জাপানিজ যে ফ্লু ড্রাগটা আছে, এগুলোকে নিয়ে কাজে আমাদের করোনা ভাইরাসের ক্ষেত্রে কাজে লাগানো হবে, এবং হয়তো কোনো একটা বের হয়ে আসবে যে এটা অনেক কাজ করতেছে আগামী 6 মাসের মধ্যে, তারপর পুরো দুনিয়া ওইটাকে হয়তো পিক আপ করবে, কারণ এইটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। তো আমার কাছে মনে হয় একটা ভ্যাকসিন আসার আগে বরং একটা ড্রাগকে এর কি সম্ভবত অফ লেভেল ইউজ বলে, রাইট? অফ লেভেল, এক্স্যাক্টলি অফ লেভেল, যে একটা আগের ওষুধের ড্রাগ একটা নতুন ওষুধে কাজে লাগানো। আমার ধারণা মনে হয় এটা, আমি এটার উপর বাজি ধরতে রাজি আছি। এখন একটা জিনিস এখানে বলা উচিত যে আমরা তো সার্স এর কথা শুনেছিলাম 2002-03-এ, মার্স এর কথা 2012, এবং এই প্রত্যেকটা এপিডেমিকে কিন্তু অনেক গবেষণা হয়েছিল, অনেক রিসার্চ হয়েছিল, ভ্যাকসিন পর্যন্ত গিয়ে থেমে গেছে জাস্ট এক্স্যাক্টলি এই কারণে যে এটার মরে গেছে। এক্স্যাক্টলি এটা কারণ, কিন্তু ওই ভাইরাস গুলো এবং এই ভাইরাসের মধ্যে একটা তফাৎ আছে যে this virus is much more contagious than those viruses were more lethal. They had a higher case fatality rates. মানে ওইটা বেশি মারতো আর এটা বেশি ছড়ায়। SARS এর ছিল মনে হয় বলা হয়েছিল 10%, মার্স এর ছিল সোয়াইন ফ্লুর ডেথ রেট ছিল 50% এর মতন। এক্স্যাক্টলি হ্যাঁ। আচ্ছা, আমি এটার সাথে একটা কোশ্চেন করি আনিস ভাইকে। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এই ভাইরাসটা আমাদের সাথে থেকে যাবে সারা জীবন? আমাদেরকে এটার সাথে অভ্যস্ত হইতে হবে আর সারা জীবন সোশ্যাল ডিস্টেন্সিং করে চলতে হবে। The answer is we don't know enough about the virus to have a reasonable answer. এটা one of the many probability, যদি এটা এরকম সিজনাল কিছু হয় দেখা যাবে। আমাকে আরো 6 মাস পরে জিজ্ঞেস করো, আই এম শিওর 6 মাস স্ট্রেঞ্জারদেরকে হাক দেওয়া যাবে না। হাক হবে, হাক দেওয়া যাবে না, আল্লাহ। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আমার বন্ধু করেছে, এটা হাসান তানভীর। তো এটা আমি ইয়ের কাছে দিব, কোচি ভাইয়ের কাছে দিব। ইজ বাংলাদেশ অন দ্য রাইট ট্র্যাক টু উইন দ্য ব্যাটল এগেইনস্ট দ্য প্যান্ডেমিক? পলিটিক্যাল মানে এমন একটা কোশ্চেন তুমি আমাকে ফরওয়ার্ড করলা। না না না, যে প্রশ্নের উত্তর আমরা সবাই মানে okay, you don't answer this, then answer the next part of the question. What is, if not or if yes, whatever, doesn't matter, what would be the possible necessary steps? এখন বাংলাদেশে কি করা উচিত করোনা ভাইরাস সংক্রমণে? যেটা করা উচিত, মেসেজ আরো ক্রুড ভাবে দেওয়া উচিত। আসলে মানে মানুষজন কিন্তু পাত্তা দিচ্ছে না। প্রতিদিনই দেখা যাচ্ছে যে প্রশাসন হিমশিম খাচ্ছে, মানুষজন ঠিকই বের হচ্ছে, তারা চায়ের স্টলে আড্ডা দিচ্ছে। তাদেরকে আরেকটু ক্রুড মেসেজটা আবার কানে ধরে উঠবোস করে সেই মেসেজ না, মেসেজটা এইভাবে দিতে হবে যে ভাই তোমরা মরতে যাবা, মানে মরবা, যদি এরকম কিছু হয় আমাদেরকে এইটা করতে হবে। এটা কিভাবে দিতে হবে? এটা যারা ভালো মেসেজ দিতে পারে
ঠিক আছে, তাদের হেল্প নেওয়া উচিত আসলে। এরকম অনেকে আছে যে যারা মানুষকে খুব সহজে তাদের মনের ভেতরে ঢুকতে পারে, এরকম মানুষের হেল্প নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করা দরকার যেটা মানুষ ওটাকে গ্রহণ করুক খুব ইজিলি এবং সবার বোধগম্য হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টেস্ট টেস্ট টেস্ট, যেটা আবারও বলতে হচ্ছে যে আমরা যতদিন না টেস্ট করতেছি ততদিন আমরা আসলে বলতেই পারবো না যে আমাদের দেশে কতজন কি হচ্ছে। যত বেশি টেস্ট করব রিয়েল পিকচারটা বের হয়ে আসবে, তখন মানুষ অটোমেটিক্যালি তখন এটার প্রতি রেসপন্ড করা শুরু করবে যে হাই হাই আমাদের দেশে তো এই হচ্ছে, এতগুলো কেস পাওয়া যাচ্ছে বা এরকম হচ্ছে। তখন মানুষকে আর এত কষ্ট করে ঘরে ঢুকাতে হবে না, তখন এই রিয়েল সিনারিওটা আসলে তখন। আমি যদি কচি ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করি, ইটালিতেও যখন ফার্স্ট এটা শুরু হয়েছে ওদের মানুষও খুব একটা গা করে না। তারপর যখন টেস্টে আমেরিকা তো সেম, যখন নাম্বারটা উপরে যাওয়া শুরু করছে, সবচেয়ে ব্যাপার হচ্ছে ডাটার থেকে স্কেরি কিছু নাই তো আর কিছু না। কারণ আপনি যখন দেখবেন প্রত্যেকদিন ডেথ রেট বাড়তেছে, আপনি বুঝবেন যে ওইখানে আপনার নাম্বারটা যোগ হতে পারে। সো উই শুড টেস্ট লট মোর এই আগামী কয়েক সপ্তাহে। এটা নিয়ে অনেকগুলো সেন্টার এখন অলরেডি চালু হচ্ছে। আমরা মানে বাংলাদেশের যেহেতু ভিউয়াররা যেন একটা মানে রিলেটিভ একটা পয়েন্ট পায়, রেফারেন্স পয়েন্ট, যে জার্মানির মতো দেশে করোনা পার্টি হয়েছে, মানে ইয়াংরা হচ্ছে করোনা পার্টি দিয়েছে। হ্যাঁ, মানে ফ্লোরিডাতে হচ্ছে তারা মানে বিশাল আয়োজন তাদের বিচে, যেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানুষ অনেক কাছাকাছি থাকে। এই জিনিসগুলো কিন্তু মানুষ ডাটা দেখার পর একদম চুপ। মানে যখন আসলে দেখে যে আমার 2 সপ্তাহ আগে মৃত্যুর সংখ্যা ছিল 3, এখন সেটা 800 বা 1200, তখন মানুষ জিনিসটা রিয়েলাইজ করে। এবং আই হোপ মানে বাংলাদেশ সরকার কিন্তু আসলে মানে লেভেল আপ করছে, কারণ সরকারও বলেছে যে আমরা টেস্টিং কিট আনছি। অ্যান্ড এখন ওই যে বসুন্ধরার ওখানে যে কনভেনশন হলটা, দে আর ট্রাইং টু টার্ন ইট ইনটু অ্যান আইসিইউ, যেটা ইউকে তো করেছে। ইউকেও একটা কনভেনশন হলকে একটা আইসিইউ সেন্টার বানাচ্ছে। সো উই নিড দিস টাইপ অফ স্টেট, ঠিক আছে? মানে আরেকটা জিনিস হচ্ছে, মানে এটা আমি মানুষকে সবসময় বলতে চাই যে গভর্নমেন্টের সাথে ফাইট করে কি তোমার লাভ তো নাই, ইউ শুড ওয়ার্ক উইথ দেম। এখানে আমি যদি একটা জিনিস অ্যাড করি, এখানে অনেকটা গভর্নমেন্টেরও দোষ না, কারণ আমি আজকে একটা টুইট দেখছি, যে তোমরা দেখছো কিনা আমি জানি না, যে আমেরিকাতে ওরা টেস্টিং কিটস এর জন্য যে টেস্টিং করার জন্য তোমার যে মেটেরিয়ালস প্রয়োজন, প্রাইমার এন্ড প্রোবস, ওগুলোর কিন্তু এখন যে কোম্পানিটা মানে ওয়ান অফ দ্য মেজর সাপ্লায়ার্স, ওই প্রাইমার্স এন্ড প্রোবস আর অল কন্টামিনেটেড উইথ COVID-19 উইথ দ্য ভাইরাস। সো এটা আমি জাস্ট আজকে টুইটে আমি দেখছি এটা, উইচ ইজ ওয়াই শুধু আমাদের দেশ না, মানে অন্য অন্য উন্নত দেশেরও কিন্তু এই টেস্টিং কিটসটা ইম্পোর্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। এবং আরেকটা জিনিস মানুষ যে কমপ্লেন করছে যে ভাই আইডিএসআর এ ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না বা কোনো সমস্যার উত্তর দিতে পারছে না। আমি বলি যে ওয়ার্ল্ডে মডেল হেলথ কেয়ার সিস্টেম হিসেবে ইউকে, ইংল্যান্ডেরটার অনেক সুনাম আছে। ইউকে ডিরেক্টলি বলে দিছে ফোন দিও না, ওরা ডিরেক্টলি আমাদেরকে বলে দিছে অসুস্থ হলে দিও না, যখন তোমার শ্বাসকষ্ট হবে, দম বন্ধ হয়ে যেতে থাকবে, তখন ফোন দিবা। ওটার সাথে আমি একটু অ্যাড করি, বাংলাদেশের সরকারের একটা মানে রিসেন্ট একটা উদ্যোগ আছে, তারা সম্ভবত যেটা করছে সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের 16 কোটি যে মোবাইল ইউজার আছে সবাইকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে তারা যেন ইনপুট করে, ডেটা ইনপুট করে, যে তাদের শরীরের টেম্পারেচার কত, তাদের বয়স কত, তাদের কেমন লাগছে, তারা ভালো আছে কিনা। এরপরে এখান থেকে ওই গভর্নমেন্ট হচ্ছে বিগ ডেটার মাধ্যমে এক্সট্রাক্ট করবে যে বাংলাদেশে এখন কতজন করোনা রোগী থাকতে পারে। এটা সম্ভবত গতকাল বা কিছুদিন এই সপ্তাহে That is an amazing initiative. Amazing way যে মোবাইলে মেসেজ করতে 1 2 3 4 দিয়ে রিপ্লাই দিল তাহলে, কারণ পপুলেশনের 40% মানুষের টেম্পারেচার 40 ডিগ্রি হয়, দ্যাটস অ্যালার্মিং, তার মানে কিছু খারাপ কিছু হচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, তবে জনগণকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ ভাবে হচ্ছে ওই সিস্টেমটা ব্যবহার করে তথ্য দিতে হবে এবং যারা ব্যাক এন্ডে বসে আছে তাদেরকে আবার ওই তথ্যগুলো সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। যে দুনিয়ার কোন দেশের সরকারই এই লেভেলের একটা প্যান্ডেমিকের জন্য রেডি থাকে না। দুনিয়ার সব দেশে স্বাস্থ্য সংকট চলছে। জার্মানির মতন কান্ট্রিতে পিপিই পাওয়া যাচ্ছে না, জার্মানির মতন কান্ট্রি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, সেই জায়গায় বাংলাদেশে সমস্যা থাকবে আমরা আশাই করতে পারি। এখন লাগে কোন সময় এত পরিমাণ পিপিই কেউ প্রোডিউস করে না, ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি নাই পৃথিবীতে। এক্স্যাক্টলি। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ইটস আ ক্রাইসিস, যেটা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি, হয়তো আর দেখবো না। তো সরকারকে গালি দেওয়া,
এটা বলা উচিত যে আমরা কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না। হ্যাঁ No one has paid us Exactly. or we are not involved in strategy. What we না, are আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ exactly. এক্স্যাক্টলি। আচ্ছা এখানে আমি লাস্ট একটা কোশ্চেন আমি নিয়ে হচ্ছে আনসার করে দিয়ে হচ্ছে শামিরের কাছে যাই। সেটা হচ্ছে এখানে আমি কোশ্চেনটার স্পেসিফিক আনসার দিব না, একটা জেনারেল আনসার দিব। এটা হচ্ছে আবরার নোমান বলেছে আমাদেরকে, বাংলাদেশের ডুয়েটের গবেষকরা যে করোনা ভ্যাকসিনের আবিষ্কারের কথা বলা হচ্ছে তা কতটা কার্যকর হতে পারে। তো এই প্রশ্নের উত্তর আমরা আসলে বিভিন্ন সময় দিয়েছি যে একটা ভ্যাকসিন কার্যকর কিনা সেটা বোঝার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল আছে, একটার পর একটা ফেজ, ওই ফেজগুলো করে বুঝতে হবে। এগুলোর আসলে কোনো উত্তর বা কমেন্ট কখনোই ক্লিনিক্যাল ট্রায়াল এবং ছাড়া দেওয়া আরেকটা সম্ভব না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেই ভদ্রলোক ভ্যাকসিন বানিয়েছেন, হাউ ক্যান হি ক্লেইম যে আমারটা কাজ করে? হি ক্যান্ট ক্লেইম ইট উইদাউট দ্যাট ট্রায়াল। হি ক্যান সে যে আমি একটা প্রোটোটাইপ বানিয়েছি, আমি একটা ক্যান্ডিডেট ভ্যাকসিন বানিয়েছি, বাট হি ক্যান নট যে আমারটা কাজ করে উইদাউট ডুইং দ্য ট্রায়াল। সো আমি বলতে চাচ্ছি না, আমি তাকে ক্রেডিটও দিচ্ছি না, ডিসক্রেডিটও দিচ্ছি না। গুড জব, বানিয়েছো, বাট নাও প্রুভ ইট যে কাজ করে। মানে বানানোর থেকে ক্রেডিট হচ্ছে প্রুফ করাতে যে জিনিসটা কাজ করে। সেম উইথ বাংলাদেশের টেস্টিং কিট। এভরিওয়ান ইজ স্কেপটিক্যাল বিকজ সায়েন্সের মেইন ইয়েটা হচ্ছে সায়েন্স আর কি স্কেপটিক্যাল থাকবে, সায়েন্স সন্দেহ করবে। বাট আপনারা যদি প্রমাণ করে দেখাতে পারেন জিনিসটা কাজ করে এবং সেটা পেপার হিসাবে পাবলিশ করেন, আমরা সবাই পড়ে দেখি, সায়েন্টিফিক কমিউনিটি অ্যাকসেপ্ট করলে অফকোর্স এটা কাজ করে। Just one reason to be hopeful about tests. হচ্ছে আমি স্পেশালি ওয়েট করতেছি অ্যান্টিবডি টেস্টস গুলি আসতে, মানে সিরোলজিক্যাল। এক্স্যাক্টলি। It will actually be revolutionary in this particular case এবং because it will help us classify people who have immunity and who don't. এবং ইউকের কিন্তু প্ল্যান সেম, মানে বরিস জনসনের প্ল্যান সেম, যে ওরা মানুষের বাসায় বাসায় হচ্ছে ডট ব্লড কিট বানাবে, যেটা ডায়াবেটিসের মতো টেস্ট করা যাবে, এন্ড মানুষ সবাই এটা জাস্ট করে ফেলবে। কারণ আমাদের জানা দরকার পপুলেশনে কত মানুষের হয়েছিল, কত মানুষ ওভারকাম করবে। লাস্ট এপিসোডের আরেকটা কোশ্চেন যেটা আমরা অফ লাইভে হচ্ছে ডিসকাস করি, সেটা হচ্ছে আমাদের বড় ভাই প্রয়াস ভাই, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্ভবত, এবং এখানে ইউকেতেই উনি হচ্ছে পিএইচডি করছেন। ওনার প্রশ্নটা ছিল যে আমরা ভ্যাকসিনকে শুধুমাত্র প্রিভেন্টিভ ভ্যাকসিন বলেছি, আমরা কেন থেরাপিউটিক ভ্যাকসিন নিয়ে আলোচনা করিনি। তো এই ব্যাপারে আনিস ভাই যদি এই প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। মানে এখানে ভ্যাকসিনস আর মেইনলি প্রিভেন্টিভ। এখন কোনো ডিজিজে আমরা ওই রোগের ভ্যাকসিন আমরা ডিজিজ এক্সপোজারের পরে দেই, মানে প্যাথোজেন এক্সপোজারের পর, ওটাকে বলা হয় পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। যেমন অনেক সময় আমরা যদি টেটেনাস হয়, কেউ যদি টেটেনাস হয় না, কেউ যদি এমন একটা সিচুয়েশনে পড়ে যেখানে তার টেটেনাস হওয়ার সম্ভাবনা আছে বা তার এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে, যে একটা হেলথ কেয়ার ওয়ার্কার এইচআইভি পেশেন্টদেরকে ম্যানেজ করতেছে, হঠাৎ করে যে টিকাটা এইচআইভি পেশেন্ট থেকে দেওয়া মানে বডিতে ছিল, ওইটা তার ইট টোর থ্রু হিজ গ্লাভস ফর এক্সাম্পল, সো তার পিন প্রিক হয়েছে, তার এখন একটা সাসেপ্টিবিলিটি আছে তার এইচআইভি হইতে পারে। ওই ক্ষেত্রে আমরা এক্সপোজারের পরে যেই প্রোফাইল্যাক্সিসটা দাও, ওইটাও এক ধরনের ভ্যাকসিনেশন। ইটস অলসো এ টাইপ অফ প্রিভেনশন। ইট ইজ নট নেসেসারিলি থেরাপিউটিক। ট্রিটমেন্ট অনেক লেভেলের আছে। এখন ট্রিটমেন্ট এর পুরা লেভেল আমরা বলতে গেলে আমাদের পুরো একটা এপিসোড লাগবে, বিকজ there is primary prevention, prevention, there is secondary prevention, there is tertiary prevention, right? So আমি যদি সংক্ষেপে এগুলি বলতে পারি, নাকি আমাদের সময় খুব বেশি নাই, সময় শেষের দিকে চলে আসছে। কেউ কি আজকের আমাদের প্রশ্নগুলো ফলো করেছো? মানে আমি একটা প্রশ্ন একটু নিতে চাচ্ছিলাম, আমার কাছে প্রশ্নটা খুব ভালো মনে হয়েছিল এবং আই থিংক ইটস ইম্পর্টেন্ট। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে বাংলাদেশের মানুষের ইমিউনিটি, মানে আমরা অনেক বেশি অ্যান্টিজেনের প্রতি এক্সপোজড হই, যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু, আমরা অনেক চটপটি খাইলেও সবার কিন্তু ডায়রিয়া হয় না, যেটা বিদেশে অনেক বেশি হয়। মানুষের অনেক বেশি পোলেন অ্যালার্জি থাকে, অনেক রকম অ্যালার্জি থাকে। তো এটা কি হইতে পারে যে বিকজ আমরা অনেক বেশি অ্যান্টিজেনের প্রতি ছোটবেলা থেকে এক্সপোজ থাকি, কারণ আশেপাশে নোংরাতে বড় হই, এর কারণে আমাদের ইমিউনিটি আমাদের আগে থেকে একটু বেটার, এবং এটা আমাদেরকে একটা এজ দিতে পারে করোনার এগেইনস্টে? এটা একজন প্রশ্নটা করেছে এখানে। I'm very skeptical of that because মানে এখানে তো মেইনলি আমরা জানি যে এটা রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হয়, আর তুমি যেটা বলতেছো ইটস মোর রিলেটেড টু ফিকোরাল রাউট। এটা দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চারা এই ভাইরাসটা পায়খানার মাধ্যমে শেড করে, বাট এটা কি পায়খানার মানে ফিকো ওরাল রাউটে কি ট্রান্সমিশন হয় কিনা এটা কিন্তু আমরা জানি না।
which is why আমাদের it goes back to that question, do we have better immunity because we are exposed to more pathogens, or do we have less immunity? It is এই কোশ্চেনটা কিন্তু মেডিকেল কমিউনিটি অনেক আগে করেছিল। এটার হাইপোথিসিসের নাম হচ্ছে হাইজিন হাইপোথিসিস। So hygiene hypothesis is essentially that if you grow up in a clean environment and your body is not able to respond to foreign antigens as better as it could, you never gave it the opportunity or chance to. আমি যদি জিনিসটাকে বাংলায় বলে দিই, আমি যা বলছি সংক্ষেপে, যে হাইজিন হাইপোথিসিস মানে হচ্ছে যারা অনেক শান সৈকতে বড় হয়েছে, ছোটবেলায় অসুস্থ মানে ময়লা কম খাইছে খেলতে গিয়ে, মানে ট্যাপ টেনিস বল, মাটি আর মুরগির হাগু, এখানে একটা খুব ভালো এক্সাম্পল আছে, ট্যাপ খেলতে গিয়ে ট্যাপ টেনিস বল ড্রেন থেকে তোলে নাই, তাদের ইমিউনিটি আগে থেকে একটু দুর্বল থাকে, বিকজ ওর লাইফে খুব কম ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসেছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের বাংলাদেশের মতন দেশে যারা মানুষজন আশেপাশে অনেক ময়লায় থাকে, একটু আনহাইজিনিক পরিবেশে থাকে, আমাদের ইমিউনিটি বাই ডিফল্ট বেটার না হলে আমরা টিকতে পারতাম না। এইটাই হচ্ছে আনিস বলার চেষ্টা করছে। This is a hypothesis, but it doesn't explain the situation in every individual. Exactly. আর আলোচনায় বেশি দীর্ঘায়িত না করে আমরা কোচি ভাইয়ের কাছে যাই। কোচি ভাইয়ের কাছে সম্ভবত কিছু কোশ্চেন আছে, সেটা থেকে আমরা একদম শেষের দিকে যাই। শিওর। আচ্ছা, মানে ভুলে গেলাম তো, মানে কথা শুনতে শুনতে ট্র্যাক হারাই ফেলছি যে কোন কোশ্চেনটা। তবে একটা কোশ্চেন আমার সামনে আছে যেটা আমি তখন মানে মার্ক করে রাখছিলাম, যে জাকারিয়া মুন্না সে একটা কোশ্চেন করেছে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইরাসে আক্রান্ত হয়ে সে নেগেটিভ হয়ে গেছে, পরে আবার সে পজিটিভ হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কি বলতে চাচ্ছে? তার মানে কি সে নতুন করে আবার ইনফেক্টেড হয়েছে আবার এই ভাইরাসটা দিয়ে? তো এখানে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ ওই কথাটা, তাহলে কি ভাইরাস কি মিউটেট করে নতুন করে আবার তাকে অ্যাটাক করলো, নাকি আসলে তাকে যে নেগেটিভ বললাম, ঠিক আছে, সে নেগেটিভ বলাটা ঠিক ছিল কিনা? ঠিক আছে, এটা নিয়েও আমার মানে আমি কিছুদিন আগে 2 দিন আগে আমি একটা দেখলাম যে তুমি কোন জায়গা থেকে স্যাম্পল নিচ্ছ, স্যাম্পলটা কি তার ব্লাড থেকে নিচ্ছ, নাকি এই সোয়াব থেকে নিচ্ছ, নাকি এই ল্যাভেজ থেকে নিচ্ছ, ভেতরের যেটা খুব টাফ নেওয়া। ঠিক আছে, অনেকের যে স্পুটাম থেকে নিচ্ছে, স্পুটাম মানে যে কফের যে ইয়েটা ওখান থেকে নিচ্ছে। তো স্পুটাম থেকে নিলে ইটস নিয়ার অ্যাবাউট এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, 70% ক্ষেত্রে তোমাকে রেজাল্ট দিবে। মানে এমনও হতে পারে, মানে আমি বলছি 70% ক্ষেত্রে রেজাল্ট দিতে পারে, মানে ব্যাপারটা এরকম যে তোমার ভাইরাসটা আছে, কিন্তু 30% ক্ষেত্রে পসিবিলিটি হচ্ছে যে তোমার এই আরটিপিসিআর এ রেজাল্টটা আসবে না, কারণ হচ্ছে তোমার ওই সোয়াবটা বা ওই স্পুটামটা পারফেক্টলি নেওয়া হয়নি। সুতরাং স্যাম্পলটা কে কালেক্ট করতেছে এবং কিভাবে প্রসেস করা হচ্ছে এবং ট্রান্সপোর্ট কিভাবে করা হচ্ছে, এগুলি প্রত্যেকটি কিন্তু ভ্যারিয়েবল। এবং এই কারণে দেখা যাবে যে রেজাল্ট নেগেটিভ বলেই কিন্তু খুশি হয়ে জাম্প দেওয়ার কোনো কিছু নেই যে আমার কিছু হয় নাই। আসলে এমনও হতে পারে যে আছে কিন্তু ধরা পড়ে না। এই জন্য নিয়ম হচ্ছে যে তাকে আবার ফলো আপ আবার কিন্তু টেস্ট করতে হবে নেগেটিভ আসার পরও, কিন্তু আমরা তো একটা টেস্টই করতে পারছি না। ঠিক আছে, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব যে এই গ্রুপ অফ ভাইরাস গুলোতে সার্স, মার্স, সার্স কোভি, আমরা কিন্তু রিইনফেকশন উইথ দ্য সেম স্ট্রেইন দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে ওরা রেসাস ম্যাকাক্স, একটা স্পেশাল গ্রুপ অফ মাঙ্কিজ, ওইটার উপর কিন্তু টেস্ট করেছিল। ওরা এই মাঙ্কিজদেরকে এই ভাইরাসটা দিয়েছিল, বা মাঙ্কি গুলো ইমিউনিটি ডেভেলপ করছে and they warded off the virus, এবং 70 days পর আবার ওই ভাইরাস, একই স্ট্রেনের ভাইরাস ইন্ট্রোডিউস করছে এবং তাদের রিইনফেকশন হয় নাই। দিস ইজ অ্যান অ্যানিমাল স্টাডি বাই দ্য ওয়ে। না এটা ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভ্যালিড। অনেক ধন্যবাদ সবাইকে, আজকে আমরা কিন্তু কয়েক মিনিট পার করে ফেলছি। ও সরি, তাহলে এটা বলে আমি শেষ করি যে তাহলে যারা নেগেটিভ হয়ে গেছে বলে আমরা দাবি করতেছি, আমার মেসেজটা হচ্ছে এটাই যে পজিটিভ ছিল, নেগেটিভ হয়ে গেছে, পরে আবার পজিটিভ পেয়েছে। তাহলে এখানে একটা ইস্যু থাকতে পারে এরকম যে সে কি আসলে নেগেটিভ ছিল কিনা, তার ওই সময় টেস্টটা পারফেক্ট হয়েছিল কিনা। আমি এখানে মানে লাস্ট আছে সব কিছু আলোচনার উপর ভিত্তি করে আই ওয়ান্ট টু পারসু মানে গিভ আ মেসেজ সবার কাছে। মেসেজটা হচ্ছে এইরকম, আমাদের আলোচনা যদি আপনারা প্রথম থেকে শুনে থাকেন, হয়তো লক্ষ্য করেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরা বলি উত্তরে যে আমরা জানি না। এর কারণটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে রিসার্চ হচ্ছে গত 2-3 মাস ধরে, 2-3 মাসের রিসার্চের উপর ভিত্তি করে বিজ্ঞানে উপসংহারে যাওয়া যায় না। আমরা বলি বিজ্ঞানে 10 বছর ধরে রিসার্চ হলে তার উপর বেসিস করে যে উপসংহার আসে সেটার উপর রিলাই করা যায়। এরকম একটা দুটো স্টাডি, একটা দুটা তথ্যের উপর ভিত্তি করে আমি ধুম করে এখন একটা কনক্লুশন বা উপসংহারে পৌঁছাবো
এবং ভাববো এটাই ঠিক, এটা আসলে বলাটা একটু কঠিন। সেই করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত এখন পত্রিকাতে আসলে আমাদের কাছে অনুরোধ থাকবে সবকিছুকেই কোরআনের বাণীর মতো সত্য বলে ধরে নিবেন না, এগুলোর প্রতি আপাতত একটু স্কেপটিক্যাল থাকতে হবে। আজকে থেকে 6 মাসের মধ্যেই হয়তো এত বেশি আমাদের কাছে স্টাডি চলে আসবে যে আমরা এগুলোর উপর ভিত্তি করে ভালোভাবে ডিসিশন নিতে পারবো। এবং সায়েন্সের একটা বড় ব্যাপার হচ্ছে সায়েন্স কন্টিনিউসলি পরিবর্তিত হয়। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসটাই সত্যি, করোনা ভাইরাস আসলে হাত ধুলি সব চলে যায়, হয়তো পরবর্তীকালে 6 মাস পরে বের হইতে পারে না, এটা করলে হয় না। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যান্ড বি স্কেপটিক্যাল। সবকিছুকে একবার শুনলেই এটা থেকে উপসংহার টানতে যাওয়া যাবে না। একটু অনেক ধন্যবাদ শামির, কারণ শামির হচ্ছে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে বিজ্ঞানের বৈশিষ্ট্যই হচ্ছে সংশয়বাদিতা। আমাদেরকে সবসময় সংশয়বাদী থাকতে হবে। মানে আমরা খুব ভালো যদি একটা রিসার্চ পাই, সেটারও বৈশিষ্ট্য হবে আমরা প্রথমে সংশয় নিয়ে এটাতে থাকবো। মানে যতদিন সায়েন্সে একটা কথা আছে, সেটা হচ্ছে ফলসিফায়াবিলিটি, মানে একটা জিনিসকে মিথ্যা প্রমাণ করা যায় কিন্তু কখনো সত্য প্রমাণ করা যায় না। ঠিক আছে, তো সেখানেই আজকে তাহলে আমাদের ডিসকাশন এখানেই শেষ করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকে এখানে একটা স্ক্রিন শেয়ার করে দিয়েছি, সেটা হচ্ছে আজকে আমাদের যারা আলোচকরা এখানে উপস্থিত ছিলাম তাদের সবার হচ্ছে সবাইকে কিভাবে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যাবে, তাদের গবেষণা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে এই সমস্ত ওয়েব পেজে গিয়ে তাদের সম্বন্ধে জানা যাবে, যেহেতু আমরা বিস্তারিত আসলে বলিনি। তো সেটা বলেই আপনাদেরকে আবারও হচ্ছে সামনের এপিসোডে আমন্ত্রণ জানিয়ে, যেটা আমি আসলে সবার সাথে আলোচনা করছিলাম, এখনো ঠিক করিনি যে আগামীকালের এপিসোড আমরা বন্ধ রাখবো কিনা। ঠিক আছে, এমন হতে পারে যে আগামীকালে হয়তো আমরা লাইভে আসবো না, সেক্ষেত্রে বুধবার আপনাদের সাথে দেখা হবে। তো আগামীকাল কি হবে সেটা আপনাদেরকে আমরা হচ্ছে পোস্ট করে জানিয়ে দেব। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের লাইভ এখানেই শেষ করছি।